ভিটি কার্ভ, ঠিক আছে, ভিটি কার্ভ অ্যানালাইসিস। তো আমরা আসলে কি দেখতে যাচ্ছি, দেখো ভি ফর হচ্ছে ভেলোসিটি মানে হচ্ছে বেগ, আর টি ফর হচ্ছে টাইম মানে হচ্ছে সময়, আর কার্ভ মানে আমরা জানি যে লেখচিত্র, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে ভিটি কার্ভের লেখচিত্রগুলো বিশ্লেষণ করে হচ্ছে কিছু ম্যাথ করবো, হচ্ছে কিছু ম্যাথ করবো। তো কোন ম্যাথগুলো করবো, এই যে b ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর হচ্ছে s ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, তো এই সূত্রগুলো দিয়ে হচ্ছে আমরা যেই ম্যাথগুলো করে থাকি ওই ম্যাথগুলোই হচ্ছে এবার আমরা অন্যভাবে করবো, মানে হচ্ছে ভিটি কার্ভ দিয়ে করবো, ঠিক আছে। এক সময় লেখচিত্র অ্যাপ্লাই করে করবো। ওকে, তো কিভাবে করবো দেখো। তো এটা করার জন্য আমাদের কি কি জানা লাগবে, আমাদের হচ্ছে প্রথমত ভিটি কার্ভ সম্পর্কে জানতে হবে। তো ফর এক্সাম্পল এখানে একটা গাড়ি আছে, একটু না বুঝলে একটু বলবো হবে, ঠিক আছে। তো এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটা যখন থেকে আমি এই গাড়িটার ব্যাগ রেকর্ড করতেছি, এই পাশে হচ্ছে আমি সময়কে রাখতেছি আর এই পাশে হচ্ছে আমি ব্যাগকে রাখতেছি, ঠিক আছে। তো যখন থেকে আমি এই গাড়িটা হচ্ছে ব্যাগ রেকর্ড করতেছি, ধরো 3 মিটার পার সেকেন্ড, তো তখন থেকে তার ব্যাগ কত ছিল, 3 মিটার পার সেকেন্ড ছিল, ঠিক আছে। মানে যে সময় থেকে আমি তার ব্যাগটা রেকর্ড করতেছি তখন তার ব্যাগ কত ছিল, 3 মিটার পার সেকেন্ড। কিছু সময় পার হয়েছে, গাড়িটা এখনো চলতেছে কত ব্যাগে, 3 মিটার পার সেকেন্ড ব্যাগে। অর্থাৎ কিছু সময় পার হওয়ার পরও 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড পার হওয়ার পরও তার ভেলোসিটি কি আছে, সেম আছে, 3 মিটার পার সেকেন্ড আছে। তাহলে গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা হবে এইরকম, বুঝছি কিনা। তাহলে গ্রাফটা কিরকম হবে, স্ট্রেট লাইন হবে। তো এই স্ট্রেট লাইন দ্বারা কি বোঝাচ্ছে, যে সময় অতিবাহিত হওয়ার পরও তার ভেলোসিটি কি আছে, একই আছে। যেটা কিনা আমরা জানি, যেটা কিনা কিসের গ্রাফ, যেটা কিনা হচ্ছে সমবেগের গ্রাফ। তো এই পাশে হচ্ছে আমরা ভেলোসিটিকে রাখলাম, এই পাশে আমরা সময়কে রাখলাম, এবং এই যে গ্রাফটা আমরা পাচ্ছি এটা হচ্ছে সমবেগের গ্রাফ। আচ্ছা, এরপরে যদি কোনো একটা গাড়ির গতিপথ এরকম হয় যে গাড়িটা হচ্ছে ভেলোসিটি কত ছিল, 0 ছিল, মানে এটা আদিবেগ কত, 0। এই পাশে হচ্ছে আমরা ব্যাগকে রাখতেছি আর এই পাশে কাকে রাখতেছি, সময়কে রাখতেছি। তো সময় গণনার শুরুতে অর্থাৎ এই গাড়িটার ভেলোসিটি কত ছিল, 0 ছিল। এরপরে সেটার ভেলোসিটি 0 থেকে কত করলো, 3 করলো, 3 থেকে এরপরে 6 করলো, 6 থেকে এরপরে কত করছে, 9 করতেছে। অর্থাৎ প্রতি সেকেন্ডে সে তার ভেলোসিটি কত করে বাড়াচ্ছে, 3 দিন করে বাড়াচ্ছে। তাহলে এটার গ্রাফ কিরকম হবে, গ্রাফ হবে এইরকম, যেটা কিনা কিসের গ্রাফ, সমত্বরণের গ্রাফ, যেটা কিনা কিসের গ্রাফ, সমত্বরণের গ্রাফ। অর্থাৎ এই গ্রাফটা আমাদেরকে বলতেছে সময় বাড়ার সাথে সাথে তার ভেলোসিটিও কি হচ্ছে, একই রেটে তার ভেলোসিটি বাড়তেছে। তাহলে এই গ্রাফটা কিসের গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে সমত্বরণের গ্রাফ, এবং এখানে আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 0, বুঝছি কিনা। এরপরে গ্রাফ যদি এরকম হয়, এই পাশে সময়কে রাখতেছি আমরা, এই পাশে হচ্ছে ব্যাগকে রাখতেছি, গ্রাফ যদি এরকম হয় তাহলে এটা কি মিন করতেছে, সময় বাড়ার সাথে সাথে তার ভেলোসিটিও একই রেটে বাড়তেছে, বাট ভেলোসিটিটা এখানে একটা আদিবেগটা কত না, এখানে 0 না। অর্থাৎ আদিবেগ এখানে থাকলে 0, এখানে থাকলে আদিবেগ 0 না। অর্থাৎ এখানে তার একটা কি আছে, ভেলোসিটি আছে। তাহলে এটাও সমবেগের, এটাও হচ্ছে সমত্বরণের গ্রাফ, যেখানে আদিবেগ ইজ নট ইকুয়াল টু কত, 0। যেখানে আদিবেগ 0 না, আর এখানে হচ্ছে আদিবেগ কি থাকবে, 0 থাকবে। আমরা যদি এরকম গ্রাফ দেখি, যে এই পাশে সময় থাকবে, এই পাশে ভেলোসিটি থাকবে, গ্রাফটা যদি এরকম হয়, অর্থাৎ সময় যখন 0 ছিল, যখন থেকে আমি তার ভেলোসিটিটা রেকর্ড করতেছি, ওই টাইমে তার ভেলোসিটি কত ছিল, ফর এক্সাম্পল 10। এরপরে 10 থেকে তার ভেলোসিটি কমতে কমতে সময় যত যাচ্ছে তার ভেলোসিটি তত কমতেছে, ঠিক আছে কিনা। তাহলে এটা কিসের গ্রাফ, এটা সমমন্দলের গ্রাফ, ঠিক আছে, এটা সমমন্দলের গ্রাফ। এবং এখানে শেষ ব্যাগটা কত, শেষ ব্যাগটা হচ্ছে 0, ঠিক আছে। এরকম যদি আমরা আরো কয়েকটা গ্রাফ দেখি, ফর এক্সাম্পল আমাদের গ্রাফটা যদি এরকম হয়, আমাদের গ্রাফটা যদি এরকম হয়, দেখো একটা গাড়ি হচ্ছে প্রথমে সমত্বরণে উঠছে, সমত্বরণ উঠছে বলতে উপরে উঠে যায় না, সে তার ভেলোসিটি বাড়াইছে, 3 থেকে কত করছে, 6 করছে, 6 থেকে 9 করছে, ভেলোসিটি বাড়াচ্ছে, মানে গাড়িটা সমত্বরণে চলতেছে। তাহলে আমি গ্রাফটা লিখতে চাইলে কিরকম লিখবো, গ্রাফটা লিখতে চাইলে হচ্ছে এরকম লিখবো, যে সমত্বরণে গেছে গ্রাফটা, গাড়িটা, বুঝছি কিনা। এই কাজটি কোথায় বেরা মনোযোগ ধরে রাখতে, দেখো গাড়িটা কিভাবে যাচ্ছে, সমত্বরণে যাচ্ছে, সমত্বরণে যাচ্ছে। তাহলে গাড়িটা, আমি গ্রাফটা কিরকম হবে, এরকম হবে, বুঝছি কিনা। তারপরে সে একটা পিক ভেলোসিটি পাইলো, সাপোজ ধরো 9 মিটার পার সেকেন্ড, ওই 9 মিটার পার সেকেন্ড থেকে কিছুক্ষণ চললো, প্রথমে 3 থেকে 6 করলো, 6 থেকে কত করলো, 9 করলো, 9 করার পর এরপরে ওই 9 মিটার পার সেকেন্ড ব্যাগে সে কিছু দূর চললো, অর্থাৎ সে আর ভেলোসিটি বাড়াইলো না। তাহলে গ্রাফটা কিরকম হবে, এরকম হবে, যে কিছু সময় হচ্ছে সে যে 9 মিটার ভেলোসিটি যেটা পাইছে ওইটা নিয়ে হচ্ছে সে কিছু সময় হচ্ছে গেছে, এরপরে সে ভেলোসিটি আবার কি করে ফেলছে, কমাই ফেলছে, বুঝছি কিনা। তাহলে সে অর্থাৎ আবার 9 থেকে কত করছে, 6 করছে, 6
থেকে 3 করছে, 3 থেকে আবার কত করছে 0 করে দিয়েছে। তার মানে গাড়িটা তার গতিপথের প্রথম অংশ কিভাবে গেছে, সমত্বরণে গেছে, মাঝখানের অংশ কিভাবে গেছে, গাড়িটা সমবেগে গেছে, এরপরে কিভাবে গেছে সমমন্দলে গেছে, ঠিক আছে। এবং তার শেষ ভেলোসিটি কত 0, বুঝছি কিনা। এবার এই ভিটি কার্ভ থেকে আমরা আসলে কি করব, দেখো এই ভিটি কার্ভ থেকে আমরা আসলে কি জানতে চাচ্ছি। আমরা ভিটি কার্ভ সম্পর্কে আমরা জানছি, এবার ভিটি কার্ভ থেকে আমরা আসলে কি করতে যাচ্ছি এই জিনিসগুলো আমরা দেখবো এখন। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করবো। ফর এক্সাম্পল, যে আমাদের কাছে একটা গাড়ি গতির গ্রাফ আছে, সেটা হচ্ছে একটা গাড়ি হচ্ছে সমতরণে চলে যাচ্ছে, তাহলে এটার গ্রাফটা কিরকম হবে, এরকম হবে, ঠিক আছে। তো এবার আমি হচ্ছে এটা খেয়াল করছি, ফর এক্সাম্পল একটা গাড়ির আদিবেগ কত ছিল, এখানে একটা গাড়ি আছে, ঠিক আছে, এটা একটা গাড়ি। তো এই গাড়িটার আদিবেগ কত, এই গাড়িটার আদিবেগ হচ্ছে 0 মিটার, ঠিক আছে, এই গাড়িটার আদিবেগ হচ্ছে 0 মিটার। তাহলে এইখান থেকে হবে গ্রাফটা, ঠিক আছে। তারপর এটা টি সময়ের মধ্যে, টি সময় মানে ধরো 3 সেকেন্ডের মধ্যে কোথায় আসছে, তার ব্যাক কত হয়েছে, ফর এক্সাম্পল 5 মিটার পার সেকেন্ড হয়েছে বা 6 মিটার পার সেকেন্ড হয়েছে, ঠিক আছে। অর্থাৎ 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে তার ভেলোসিটি কত হয়েছে, 6 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে এখানে ছিল আদিবেগ 0, তখন এরপরে তার ভেলোসিটি কত হয়েছে, 6 মিটার পার সেকেন্ড হয়েছে। কত সময়ের মধ্যে, এই পাশে হচ্ছে আমরা সময়কে রাখতেছি, কত সময়ের মধ্যে হয়েছে, এটা 3 সেকেন্ডের মধ্যে হয়েছে। 3 সেকেন্ডের মধ্যে 0 থেকে তার ভেলোসিটি কত হয়েছে, 6 হয়েছে। তাহলে দেখো আমি যদি তার সরণটা বের করতে চাই, সরণটা কত হবে, s = আমরা জানি ut প্লাস হাফ কত at স্কয়ার, s = ut প্লাস হাফ at স্কয়ার। তো এখানে ut টা কত, 0, কারণ আদিবেগ কত 0, তাহলে এটা 0 হবে। প্লাস হচ্ছে কত, হাফ ইনটু a ইনটু t স্কয়ার। তো a এর মানটা আমরা বের করব, আর t এর মানটা কত, এখানে 3 স্কয়ার। a এর মানটা কত হবে, আমরা জানি শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইড বাই সময়। শেষ বেগটা কত 6, আদিবেগটা কত 0, তাহলে 6 - 0, সময়টা কত নিছে 3 নিছে, তাহলে কত আসবে 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার ত্বরণ। তাহলে আমরা এখানে বসায় দিচ্ছি, 2 কাটাকাটি যাচ্ছে, কত থাকতেছে 3 স্কয়ার, মানে 9 মিটার হচ্ছে তার কি আসছে, সরণ আসছে। যে এই কেসে তার সরণটা কত আসছে, 9 মিটার আসছে। তো এবার এই সরণ 9 মিটার, এটা হচ্ছে আমরা সূত্রের মাধ্যমে বের না করে আমরা হচ্ছে এই ভিটি কার্ভ থেকে বের করতে পারবো। কিভাবে, দেখো আমরা এই ভিটি কার্ভটার ক্ষেত্রফল বের করব। কি বের করব, এই ভিটি কার্ভটার আমরা ক্ষেত্রফল বের করব। এই ভিটি কার্ভটার হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করব। তো এটা কি একটা ত্রিভুজ না, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল আমরা কি জানি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমিটা কত, ভূমিটা হচ্ছে 3, আর উচ্চতাটা কত, উচ্চতাটা হচ্ছে 6, 0 থেকে 6, উচ্চতা হচ্ছে 6। তাহলে আমি যদি এখানে বসাই দিই, তাহলে দেখো যে কাটাকাটি করলে এটা কত হবে, 3 হবে, 3 থেকে কত 9, তার মানে এর ক্ষেত্রফল কত আসছে 9। তাহলে আমরা একটা জিনিস বুঝছি, সেটা হচ্ছে ভিটি কার্ভ থেকে ক্ষেত্রফল বের করা মানে হচ্ছে কি বের করা, সরণ বের করা। এটা বুঝছি কিনা, ভিটি কার্ভ থেকে ক্ষেত্রফল বের করা মানে কি বের করা, সরণ বের করা। তো আমরা আরেকটা एग्जांपल করি, তাহলে হচ্ছে আরেকটু ভালো মতো ক্লিয়ার হবে। এটা তো আমরা বুঝছি, এবার আমরা আরেকটা एग्जांपल করি। তো এটা দেখো আমরা আরেকটা एग्जांपल করি। আমরা এখান থেকে কি করছি, যে ভিটি কার্ভ থেকে আমরা ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফলটা যত আসছে সরণটা বের করছি, সূত্র দিয়ে সরণটাও কি আসছে তত আসছে। এবার আমরা হচ্ছে আরেকটা एग्जांपल করব। ফর एग्जांपल এই গাড়িটা, একটা গাড়ি যাচ্ছে এখানে, এই গাড়িটার ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই গাড়িটার ভেলোসিটি কত 3 মিটার, অর্থাৎ যখন থেকে আমি এটার ভেলোসিটি রেকর্ড করতেছি তখন ওটার ভেলোসিটি কত ছিল, 3 মিটার পার সেকেন্ড তার ভেলোসিটি ছিল। এরপরে সে তার ভেলোসিটি করে ফেললো হচ্ছে 3 মিটার পার সেকেন্ড থেকে 6 মিটার পার সেকেন্ড করে ফেলছে, ঠিক আছে। তারপরে পরের সেকেন্ডে সে তার ভেলোসিটি কত করে ফেলছে, 9 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি 1 সেকেন্ডের ব্যবধানে তার ভেলোসিটি কত করে বাড়তেছে, 3 করে বাড়তেছে। তাহলে এটার গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা হবে এরকম, অর্থাৎ সমতরণের গ্রাফ, কিন্তু আদিবেগ কত, তার আদিবেগ ইউটা কত, এখানে 3, আদিবেগ ইউটা হচ্ছে 3, ঠিক আছে। তো এইভাবে ধরো সে ভেলোসিটি বাড়াইতে বাড়াইতে 3 থেকে 9 থেকে কত করলো, পরের সেকেন্ডে কত করছে, 12 মিটার পার সেকেন্ড করে ফেলছে, ঠিক আছে। তাহলে সে কয় সেকেন্ড চলছে, 3 সেকেন্ড চলছে, ঠিক আছে কিনা, সে টোটাল 3 সেকেন্ড চলছে। আচ্ছা, তার হাইস্ট ভেলোসিটি কত আসছে, হাইস্ট ভেলোসিটি আসছে হচ্ছে 12। তাহলে আমি জানতে চাচ্ছি যে এখানে তার টোটাল সরণ কত, টোটাল সরণটা কত। তাহলে আমরা সূত্র লিখবো যে s = হচ্ছে ut প্লাস হাফ at স্কয়ার। তো ইউটা কত, ইউটা হচ্ছে 3, আর টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে 3, প্লাস হচ্ছে হাফ ইনটু a, এর মানটা বের করে বসাবো, আর t এর মানটা কত 1 2 3
মানে হচ্ছে 3 স্কয়ার, বুঝছি কি না? বুঝছি সবাই? তাহলে a এর মানটা কত হবে? a এর মানটা হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ হচ্ছে 12, আদি বেগ হচ্ছে কত 13। তাহলে 12 মাইনাস কত হবে? 12 মাইনাস হচ্ছে 3 ডিভাইডের সময় কত নিছে 3 সেকেন্ড। তাহলে কত আসবে আমাদের এখানে? 12 মাইনাস 3 মানে কত? 9। তার মানে এখানে কত হবে? 3 m সিঙ্গাস 2। তাহলে তার ত্বরণটা কত? 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 3 9, আর এখান থেকে আমরা পাবো হচ্ছে কত? 3 স্কয়ার মানে 9, 3 9 কত হবে? 27, 27 ডিভাইড বাই 2। তাহলে কত আসে আমাকে একটু ক্যালকুলেট করে বলো। ডিভাইড করো 2 নিলে 9 দুগুণে কত হবে? 18, 18 যোগ হচ্ছে কত? 27। এটা ক্যালকুলেট করলে কত আসে? দশমিকে আসে, দশমিকে বলো। 18 যোগ 27 ডিভাইড বাই হচ্ছে কত? 22.5 মিটার। তাহলে দেখো এখানে তার সরলতা কত? 22.5 মিটার, ঠিক আছে? 22.5 মিটার। তাহলে এবার আমি এই যে ভিটি কার্ভে যে ক্ষেত্রফলটা গঠন করতে, যে আদি বেগ ছিল কত? 3, শেষ বেগ হচ্ছে কত তার? 12। এই যে শেষ বেগ হচ্ছে তার কত? শেষ বেগ হচ্ছে 12, ঠিক আছে কিনা? তাহলে এবং টোটাল টাইম, এই পাশে তো আমি টাইমকে রাখছি, এটা কত সময়ের মধ্যে হয়েছে? এটা টোটাল 3 সেকেন্ডের মধ্যে হয়েছে। তাহলে আমি যদি এই টোটাল ক্ষেত্রফলটা বের করি, সেটাও কত আসবে? 22.5 আসতে হবে এবং আসবে। তা আমরা এটা একটা কাজ করি, আমরা হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করে ফেলি। এরকম দুইটা ভাগে কি করে ফেলছি? ভাগ করে ফেলছি। এগুলো নাম দিচ্ছি, এটার নাম দিচ্ছি এ বি সি ক্ষেত্রফল বের করার জন্য, আর এটার নাম দিচ্ছি বি সি ই নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, ত্রিভুজ এবিসি। তারপর আমি কি করব? এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? তাহলে এসি তারপর কত হবে? ডিই। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে আমরা বের করব। তো এই দুটো যোগ করলে কি আসবে? আমার টোটাল ক্ষেত্রফলটা আসবে, যেটা কিনা কত হবে? 22.5 হবে। কি হবে? তো আমরা দেখি ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাত ইনটু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে কোনটা আমার? এই যে এটা। আর উচ্চতা হচ্ছে কোনটা? এইটা। তাহলে ভূমিটা কত? 3, ঠিক আছে কিনা? না বুঝতে বলবা, আমি বারবার বলতেছি, না বুঝতে অবশ্যই বলবা। ভূমিটা হচ্ছে কত? 3, আর উচ্চতাটা কত? উচ্চতা হচ্ছে এইটা। তো এইটা কত? এই পুরোটা হচ্ছে 12। এই পুরোটা কত? এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত কত? 12, আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে কত? 3। তাহলে এই অংশটা কত হবে? 9। বুঝছি কিনা? বুঝছি সবাই? তারপরে এসি ডিই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। যে দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে 3, আর প্রস্থটা কত? প্রস্থটা হচ্ছে 3। প্রস্থটাও কত এখানে? 3। তার মানে এটা একটা বর্গ, এটা আয়তক্ষেত্র না, এটা একটা বর্গ। তাহলে এখানে এটা ক্যালকুলেট করে তাহলে কত আসে? 3 9 27, 27 বাই 2, আর এখানে কত হবে? 3 3 9। ওই যে এখানে যেটা আসছে সেটাই, আর এখানে যেটা আসছে সেটা। বুঝলে ভাইয়া? ভূমি কোনটা, উচ্চতা কোনটা? যে কোনো একটা ভূমি ধরো, যে কোনো একটা উচ্চতা ধরো, সমস্যা নাই। তুমি ত্রিভুজটা কিন্তু এভাবে নিবো, তখন এটা উচ্চতা হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে। একই তো কথা, গুণ হচ্ছে না? এই যে গুণিত হচ্ছে এখানে, যে ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? যে কোনো একজনকে ভূমি ধরো, যে কোনো একজনকে উচ্চতা ধরো। আচ্ছা, তাহলে আমাদের আনসার কি আসছে? দেখো একই আসছে। কত আসছে এটা? 22.5। তার মানে আমরা বুঝছি যে এই সূত্রগুলো দিয়ে হচ্ছে সরণ বের করা আর বিটি কার্ভ থেকে ক্ষেত্রফল বের করা মূলত কি জিনিস? একই জিনিস। তো বিটি কার্ভ থেকে তো আমরা দেখবো যে সূত্রগুলো হচ্ছে অনেক সময় হচ্ছে কি করা হয়, এই লেখচিত্র ইউজ করে হচ্ছে ক্ষেত্রফল বের করা বা ম্যাথগুলো সলভ করে ইজি হয়, ঠিক আছে? তাহলে বিটি কার্ভ থেকে ক্ষেত্রফল বের করা, বিটি কার্ভ থেকে ক্ষেত্রফল বের করা ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে সরণ বের করা। কি বের করা? সরণ বের করা, ঠিক আছে? এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বিটি কার্ভ থেকে কি বের করছি বলো? ক্ষেত্রফল বের করা মানে কি বলছি? সরণ বের করা। ক্ষেত্রফল বের করা মানে সরণ বের করা। এবার আমরা দেখবো হচ্ছে ঢাল বের করবো। এবার আমরা কি বের করবো? বিটি কার্ভ থেকে ঢাল বের করবো, এবং ঢাল বের করা মানে কি বের করা দেখবো আমরা? ত্বরণ বা মন্দন বের করা, ঠিক আছে? আমরা বের করবো ঢাল, কি বের হয়ে যাবে? ত্বরণ বা মন্দন বের হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি আবারও একই চিত্র লিখি, যে একটা গাড়ি সমত্বরণে যাচ্ছে, অর্থাৎ ওইটার আদিবেগ কত? ওইটার আদিবেগ হচ্ছে 0 মিটার ছিল, এবং ওইটার শেষ বেগ যেটা, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি 9 মিটার পার সেকেন্ড, এবং 3 সেকেন্ডের মধ্যে হচ্ছে এই চেঞ্জটা হয়েছে, ঠিক আছে? অর্থাৎ একটা গাড়ি এখানে আছে, ওটার ভেলোসিটি কত ছিল? 0 মিটার পার সেকেন্ড, এবং 3 সেকেন্ডের মধ্যে তার ভেলোসিটি সে কত করে ফেলছে? 9 মিটার পার সেকেন্ড করে ফেলছে। তাহলে এখানে তার ত্বরণ কত? এখানে তার ত্বরণ হবে শেষ বেগ মাইনাস কত হবে? আদি বেগ ডিভাইড বাই কত? সময়। তার মানে কত হবে? 3 m ইকুয়ালস টু। এবার আমরা এই সূত্র দিয়ে বের করলাম এটা। এবার হচ্ছে আমরা ভিটি কার্ভ থেকে ঢালটা বের করব। ভিটি কার্ভ থেকে কি বের করব?
ঢাল বের করবো। ঢাল মানে কি হবে? ঢাল মানে হচ্ছে লম্ব, লম্ব ডিভাইড বাই কত? ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে এই লম্বটা কত? এই লম্বটা হচ্ছে 9, এই লম্বটা কত? 9, আর ভূমিটা কত? 3। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 3। তার মানে ঢাল বের করছি, কি বের হয়ে গেছে? ত্বরণ বের হয়ে গেছে। কি বলছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম যে ভিটি কার্ভ থেকে ঢাল বের করা মানে কি বের করা? ত্বরণ বের করা বা মন্দন বের করা। তো এবার এই কনসেপ্ট দিয়ে হচ্ছে আমরা কিছু অঙ্ক করব এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, একটু মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করবো, মনোযোগ দিয়ে খেয়াল করবো। ওকে, এরপরে হচ্ছে আমরা এটার উপরে জাস্ট আরেকটা ক্লাস নিব গতিবিদ্যার উপরে। এরপরে হচ্ছে এবং ওই আরেকটা ক্লাসে দুইটা ক্লাস নিব, একটা ক্লাস নিব, এরপর হচ্ছে আরেকটা ক্লাস হচ্ছে সিকিউ সলভ করা। তো দেখো আমাদেরকে এখানে কি বলছে, আমাদেরকে এখানে বলছে একটা রেলগাড়ি একটা স্টেশন হতে ছেড়ে গিয়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে আরেকটা স্টেশনে থামে। মানে এখানে একটা স্টেশন আছে, এখানে একটা স্টেশন আছে, এবং দুইটা স্টেশনের মধ্যকার দূরত্ব কত? 2 কিলোমিটার। ঠিক আছে, তো একটা রেলগাড়ি এখান থেকে এখানে গেছে, কত মিনিটের মধ্যে গেছে সে? 4 মিনিটের মধ্যে গেছে। তাহলে 4 মিনিটে 2 কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করছে। তো যাওয়ার সময় প্রথমে সে ত্বরণে গাড়ি চালাইছে, সমত্বরণে, এবং এই সাজাদি দিয়ে তাকাও ভাইয়া, যাওয়ার সময় হচ্ছে সে গাড়ি চালাইছে কিভাবে? সমত্বরণে গাড়ি চালাইছে, এবং আসার সময় গাড়ি কিভাবে চালাইছে? সমমন্দনে গাড়ি চালাইছে। আসার সময় গাড়িটা কিভাবে চালাইছে? সমমন্দনে। তাহলে আমরা গ্রাফটা যদি দেখতে চাই, গ্রাফটা কিরকম হবে? সে যে 2 কিলোমিটার গেল 4 মিনিটে, তাহলে সে কিভাবে গেছে? সমত্বরণে গেছে, এরপরে সমমন্দনে গেছে। ঠিক আছে, প্রথমে সমত্বরণে গাড়ি চালাইছে, এরপরে সমমন্দনে গাড়ি চালাইছে। না বুঝতে বলবো, সবাইকে বলতেছি। এবং সেটা পিক ভেলোসিটি কত পাইছে? পিক ভেলোসিটি পাইছে হচ্ছে v। ঠিক আছে কিনা? পিক ভেলোসিটি কত পাইছে? অর্থাৎ সে সমতরণে গাড়িটা চালাইছে, এই যে বলছি যে 4 মিনিটে 2 কিলোমিটার গেছে, কিভাবে গেছে? x সমতরণে y সমমন্দনে। প্রথমে গাড়ি কিভাবে চালাইছে? সমতরণে গাড়ি চালাইছে, একটা পিক ভেলোসিটি পাইছে, মানে ওই ভেলোসিটির পরে তার ভেলোসিটি আর বাড়ে নাই, এরপরে ভেলোসিটি কমছে, মন্দন হয়েছে, ভেলোসিটি কত হয়েছে? 0 হয়েছে, সে অন্য স্টেশনে কি হয়েছে? পৌঁছে গেছে। বুঝছি আমরা চিত্রটা? তো এবার আমাদের ফার্স্ট কাজ হবে সেগমেন্টগুলো আলাদা করে নেওয়া। ফার্স্ট কাজ কি হবে? সেগমেন্টগুলো আলাদা করে নেওয়া। ঠিক আছে, সেগমেন্টগুলো আলাদা করে নেওয়া হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তো দেখো এখানে সেগমেন্টগুলো আলাদা করে নেওয়ার পরে আমরা এইটাকে নাম দিচ্ছি হচ্ছে T1, আর এটাকে নাম কি দিচ্ছি আমরা? T2 নাম দিচ্ছি। ঠিক আছে, আমরা এই সময়টাকে নাম দিচ্ছি হচ্ছে T1 সময় ধরে সে সমতরণে গাড়ি চালাইছে, T2 সময় ধরে সে সমমন্দনে গাড়িটা চালাইছে, এবং পিক ভেলোসিটি কত পাইছে? v। ভেরি সিম্পল। এরপর আমাকে কিসের ডাটা দিছে? দেখো বলছে x সমতরণে, মানে কত ত্বরণে চালাইছে সেটা দিয়ে দিছে, যে এটা হচ্ছে x সমতরণ, এবং কত মন্দনে চালাইছে গাড়িটা সেটাও বলে দিছে। দেখো খুবই সহজ, জাস্ট একটু খেয়াল করো। y সমমন্দন, x সমতরণে গাড়ি চালাইছে, y সমমন্দনে গাড়ি চালাইছে। তো আমাদেরকে ফার্স্ট অফ অল এখানে দেখতে হবে যে আমাদেরকে কিসের ডাটা দিয়ে দিছে। যদি আমাদেরকে যদি হচ্ছে ত্বরণের ডাটা দিয়ে দেয়, যেমন এখানে বলে দিছে যে x সমত্বরণ, যদি আমাদেরকে মন্দনের ডাটা দিয়ে দেয়, যেমন এখানে বলে দিছে y সমমন্দন, তা আমাদেরকে যদি ত্বরণের ডাটা বা মন্দনের ডাটা, মানে ত্বরণটা কত মন্দনটা কত, এটা যদি দিয়ে দেয়, তাহলে বুঝে নিব যে আমাদের এখানে কোন সূত্রটা ইউজ করতে হবে? ঢালের সূত্রটা ইউজ করতে হবে। বুঝা গেছে? যদি আমাদেরকে ত্বরণ, শুধু ত্বরণ বললে হবে না, যদি আমাদেরকে বলে ত্বরণটা কত সেটা যদি বলে দেয়, মন্দনটা কত সেটা যদি বলে দেয়, তাহলে বুঝে নিব যে আমাদেরকে এখানে কিসের সূত্র ইউজ করতে হবে? ঢালের সূত্র ইউজ করতে হবে। বুঝছি? তারপরে আমাকে যদি এখানে সরণের ডাটাটাও দিয়ে দেয়, তাহলে বুঝে নিব যে আমরা কিসের সূত্র ইউজ করতে হবে? ক্ষেত্রফলের সূত্রটা ইউজ করতে হবে। অর্থাৎ এই ভিটি কার্ভের কিছু কিছু অঙ্কে আমাদের শুধু ঢালের সূত্র ইউজ করলে হয়ে যায়, কিছু কিছু অঙ্কে শুধু ক্ষেত্রফলের সূত্র ইউজ করলে হয়ে যায়, আর কিছু কিছু অঙ্কে দুটোটা সূত্র কি করতে হয়? ইউজ করতে হয়। তো আমরা কিভাবে বুঝবো কখন কোনটা ইউজ করতে হবে? যদি আমাকে ত্বরণের ডাটাটা দিয়ে দেয়, মানে শুধু ত্বরণ বললে হবে না, ত্বরণটা কত সেটা যদি বলে দেয়, মন্দনটা কত সেটা যদি বলে দেয়, যেমন এখানে বলছে, তাহলে আমাদের ঢালের সূত্র ইউজ করতে হবে। যদি সরণের ডাটা দিয়ে দেয়, ক্ষেত্রফলের সূত্র মাস্ট ইউজ করতে হবে, এছাড়া অঙ্ক হবে না। বুঝছি? তা আমরা দেখো করে ফেলি। বলছে তো এই যে x সমতরণ কত ত্বরণে গেছে, ওই যে x সমতরণে গেছে, কত মন্দনে গেছে, y সমমন্দনে গেছে বলে দিয়েছে। বুঝছে কি না? x সমতরণ y সমমন্দন। ওকে, তো দেখো আমরা এবার অঙ্কটা করব। আমাদেরকে কি দেখাইতে বলছে? আমাদেরকে দেখাইতে বলছে 1/x যোগ 1/y। তো আমাদেরকে যেহেতু ত্বরণের ডাটা দিয়ে দিছে, ওই জন্য আমরা লিখবো
যে প্রথম অংশের ঢাল, প্রথম অংশে কি লিখবো, প্রথম অংশের হচ্ছে ঢাল, ঢাল মানে কি জানি আমরা, লম্ব বাই ভূমি। এই যে দেখো প্রথম অংশটা, এই প্রথম অংশটা ঢাল কত, লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তাহলে এই লম্বটা কত, লম্বটা হচ্ছে v, ভূমিটা কত, ভূমিটা হচ্ছে t1, তাহলে আমরা এখানে কত বসাচ্ছি t1। ঢাল বের করা মানে কি বের করা বলছি, ত্বরণ বের করা, সেই ত্বরণটা কত দেওয়া আছে x, তাহলে আমরা এই ঢালের নিচে লিখবো হচ্ছে কত x, x হচ্ছে কত v বাই t1, কারণ আমরা জানি যে ঢাল বের করা মানে কি বের করা, ত্বরণ বের করা, এবং সেই ত্বরণটা কত দিছে x করে দিছে, বুঝছি। আমাকে যদি বলতো ত্বরণটা 5, তাহলে এখানে কত বসাতাম আমরা, সিম্পলি 5 বসাইতাম। এরপর আমি রাইট হ্যান্ড সাইডে দেখতেছি যে আমার এখানে কত আছে 1/x ওরা বের করে রাখছে, তাহলে আমি এখান থেকে x এর মান তো বের করছি, এখান থেকে আমি এরপরে কিসের মান বের করে রাখি, 1/x টা এদিকে বের করে রাখি, যে 1/x কত হবে, t1 বাই হচ্ছে b। তো দেখো অঙ্কগুলো খুবই সহজ, জাস্ট একটু খেয়াল করো। তারপরে আমরা বের করব হচ্ছে দ্বিতীয় অংশটার ঢাল, দ্বিতীয় অংশটার ঢাল। তো দেখো দ্বিতীয় অংশের ঢাল, ঢাল বের করা মানে কি বের করা, ত্বরণ বা মন্দন বের করা, তাহলে ঢালটা কত, এই যে ঢালটা হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি, তাহলে লম্বটা কত আমার v, আর ভূমিটা কত আমার t2, এবং আমরা এখানে একটা কি দিব, মাইনাস দিব। মাইনাসটা কেন দিছি আমরা, কারণ এখানে ঢালটা নেগেটিভ, ঢালটা কি নেগেটিভ। দেখো ঢাল বলতে কি বোঝায়, কোনো একটা রেখা x অক্ষের পদ, এইটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, তো কোনো একটা রেখা x অক্ষের পজিটিভ দিকের সাথে যত কোণ করে সেই কোণের টেনজেন্ট হচ্ছে ওই রেখাটার ঢাল, এটাই হচ্ছে ওই রেখাটার ঢাল। অর্থাৎ এই রেখাটার ঢালটা কি, এই রেখাটার ঢাল হচ্ছে এই রেখাটা x অক্ষের পজিটিভ দিকের সাথে, এটা x অক্ষের নেগেটিভ দিক, এটা x অক্ষের পজিটিভ দিক, x অক্ষের পজিটিভ দিকের সাথে কোন একটা রেখা যত কোণ করে সেই কোণের টেনজেন্ট হচ্ছে ওই রেখাটার ঢাল, এবং ঢাল tan থিটা মানে আমরা কি লিখি, লম্ব বাই ভূমি লিখি, বুঝছি কিনা। তো এই থিটা কোণটা দেখো এখানে কত, এখানে এই যে এই রেখাটা x অক্ষের পজিটিভ দিকের সাথে যেই থিটা কোণটা করছে, এই থিটা কোণটা একটা স্থূল কোণ না, মানে 90 এর চেয়ে বড় কোণ কিনা। তো তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো 10 এর সাথে যদি 90 এর চেয়ে বড় কোনো কোণ বসাও, आंसर কত আসবে, অলওয়েজ মাইনাস আসবে, বুঝছি কিনা। তো এই মাইনাস এটা বোঝাচ্ছে যে এই ঢালটা কি নেগেটিভ, বুঝছি। ওকে, তো ওইজন্য আমরা এখানে কি দিব বলছি, এজন্য হচ্ছে আমরা এখানে কি দিব, মাইনাস দিব, কারণ ঢালটা কি আসছে, নেগেটিভ আসছে। আর ঢাল বের করা মানে কি বের করা বলছি, ত্বরণ বা মন্দন বের করা, তো সেই মন্দনটা এখানে কত বলছে y, তা আমরা লিখবো হচ্ছে এখানে মাইনাস y। মাইনাস y কেন লিখছি, কারণ আমাদেরকে বলে দিয়েছে যে এখানে মন্দন হচ্ছে, তো মন্দনের জন্য আমরা কি দিছি, মাইনাস দিছি। তো মাইনাস মাইনাস চলে যাবে, কিন্তু আমাকে লিখতে হবে, এখানে মাইনাসটা লিখছি হচ্ছে কারণ ঢালটা নেগেটিভ, এখানে মাইনাসটা লিখছি কারণ হচ্ছে আমাকে কি বলছে, মন্দন হচ্ছে বলছে, ঠিক আছে, মন্দন হচ্ছে বলছে। তো এবার আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 1/y, 1/y কত হবে তাহলে, t2/b, ঠিক আছে। তা আমি এটাকে হচ্ছে 1 নং সমীকরণ ধরলাম, আর এটাকে হচ্ছে আমি 2 নং সমীকরণ ধরতেছি। এবার ওরা যেটা করতে বলছে 1 আর 2 করে যোগ করতে বলছে, তাহলে 1 আর 2 কে হচ্ছে আমি যোগ করে ফেলি, 1 যোগ 2 যদি করি তাহলে কত পাবো, 1/x যোগ 1/y কত হবে, t1/b, t1/b যোগ কত হবে, t2/b। তো আমি এখান থেকে হচ্ছে কমন নিয়ে ফেলি, কত কমন নিতে পারি, আমরা হচ্ছে 1/b টা কমন নিয়ে ফেলতে পারি, তাহলে এখানে কত থাকবে, t1 যোগ t2 থাকবে। তাহলে দেখো আমাদেরকে যেটা দেখাইতে বলছে ওটা প্রায় চলে আসছে, এই যে t1 + t2 এর ভ্যালু কত, t1 + t2 এর ভ্যালু এই যে এখানে লিখছিলাম, টোটাল টাইমটা কত, 4 মিনিট, টোটাল টাইমটা কত 4 মিনিট, অর্থাৎ এই t1 আর t2 এর যোগফলটা কত 4 মিনিট। তাহলে আমরা t1 t2 এর জায়গায় কত বসা দিচ্ছি, 4 বসা দিচ্ছি, আর কত আছে 1/b। তা আমাদের তো এখানে শুধু 4 আসছে, 1/b তো আসলে b এর মানটা বের করা বাকি আছে। ওই যে বলছি আরো একটা কাজ করতে হবে, ক্ষেত্রফলের কাজটা করতে হবে, কারণ আমাকে কিসের ডাটা দিয়ে দিছে ওরা, সরণের ডাটাও দিছে, তাহলে ক্ষেত্রফলের কাজ করে কিসের মান বের করতে হবে, b এর মান বের করে এখানে বসে দিলে আমার आंसरটা চলে আসবে, অর্থাৎ b এর মানটা কত আসবে, 1 আসবে, ঠিক আছে। তো দেখো আমরা b এর মানটা কিভাবে বের করতেছি, আমরা এই অংশটা মুছে দিচ্ছি। এবার দেখো v টা কি, এই পুরো ত্রিভুজের উচ্চতা না v টা, তাহলে আমরা লিখতে পারি যে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে সমগ্র ত্রিভুজ, এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল, সমগ্র ত্রিভুজের কি বের করতেছি আমরা, সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি জানি, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। ভূমিটা কত দেখো, t1 যোগ
T2 টা হচ্ছে ভূমি, T1 যোগ T2 হচ্ছে ভূমি, যেটা কিনা হচ্ছে কত 4, আর উচ্চতাটা কত, উচ্চতাটা হচ্ছে v, উচ্চতাটা কত, উচ্চতাটা হচ্ছে এই যে v। তো এই ক্ষেত্রফল বের করা মানে কি বের করা, সরণ বের করা। তাহলে সেই সরণটা কত বলছে আমাকে 2 কিলোমিটার, বুঝছি কিনা 2 কিলোমিটার। তাহলে আমরা এখানে বসাবো 2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, হাফ ইনটু 4 ইনটু হচ্ছে কত হবে v। তাহলে 2 দুগুণে 4, 4/4, তার মানে v টা কত আসবে, v এর মানটা কত আসছে তাহলে 1। এবারে এই v এর মান 1 টা আমি যদি এখানে বসাই দেই, তাহলে আমি যেটা দেখাইতে বলছি এটা চলে আসছে, মানে 1/x যোগ 1/y ইজ ইকুয়াল টু কত হবে 4, বুঝছি কিনা। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে দেখো আমাদের ডাটাগুলো চেঞ্জ করে দিবে এবং খুবই সহজ ম্যাথ। আমাকে কিসের ডাটা দিয়ে দিয়েছে, ত্বরণের ডাটা দিয়েছে, তার মানে ঢালের সূত্রে যাইতে হবে। মন্দনের ডাটা দিয়েছে মানে ঢালের সূত্রে যাইতেই হবে। ক্ষেত্রফলের ডাটা দিয়েছে মানে আমাকে, সরণের ডাটা দিয়েছে মানে ক্ষেত্রফলের সূত্রে আমাকে যেতেই হবে। যদি শুধু আমাদেরকে ঢালের ডাটা দিত, ত্বরণের ডাটা দিত, তাহলে আমরা শুধু ঢালের সূত্র ইউজ করে অঙ্কটা হয়ে যেত, যদি আমাকে কোনো সরণের ডাটা না দিত, বুঝছি কিনা। কোথায় ভাইয়া, এখানে হাফ, দেখো এই সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল, সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইনটু ভূমি, ভূমিটা কত, ভূমিটা হচ্ছে T1 যোগ T2, যেটা কিনা হচ্ছে কত, T1 যোগ T2 মানে কত 4 মিনিট, টোটাল মিনিট কত বলছে 4 মিনিট বলছে। তাহলে ভূমি গুণ উচ্চতাটা কত, উচ্চতাটা হচ্ছে আমার v, বুঝছি কিনা, উচ্চতা হচ্ছে v। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ ইনটু কত 4 ইনটু v। আর ক্ষেত্রফল বের করা মানে কি বের করা, সরণ বের করা। ওই সরণটা আমাকে কত দিয়েছে দেখো 2 কিলোমিটার দিয়েছে। তাহলে এখানে আমি কত বসেছি, 2 বসেছি, 2 গুণ 4, 4/4, মানে v এর মানটা কত আসছে 1 আসছে, বুঝছি। এবার এখানে দেখো আমাদেরকে চেঞ্জ করে দিবে, আমাদেরকে বলবে যে 4 মিনিটে হচ্ছে কত কিলোমিটার যাচ্ছে, 4 মিনিটে হচ্ছে 2 কিলোমিটার যাচ্ছে। তারপরে বলছে প্রথম অংশ 2 সমতরণে, কত সমতরণে 2 মিটার পার সেকেন্ড সমতরণে, দ্বিতীয় অংশ 4 মিটার পার সেকেন্ড সমমন্দনে গেছে, প্রমাণ করো যে এইটা। তাহলে আমরা দেখাতে পারবো না এই জিনিসটা, বুঝছি কিনা, কিছু একটা জিনিস দেখাতে বলতে তখন আমরা পারবো না, এইভাবে কাজ করবো, ক্লিয়ার। এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে। এরপর আমরা আরেকটা অঙ্ক করবো এখন, এরপর হচ্ছে আমরা এখন আরেকটা অঙ্ক করবো, দেখো এরপর আমরা আরেকটা অঙ্ক করবো বিডি কার্ড থেকে। তারপরে তারপরের দিন হচ্ছে আমরা উলম্ব গতির কিছু ম্যাথ দেখে সিকিউ সলভ করবো, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা ফাইনালি ক্লোজ করবো। আমি এটা ধরে রাখছি যে কারণ হচ্ছে এটা পকেটে মোবাইলে দেখছি যে ওই যে মানে নয়েজ যেগুলো আসে এটা এটা থেকে আসে, তো খোলা রাখলে দেখলাম যে নয়েজটা আসে না, এটা কাজ করতে হবে। আমরা এরপরে হচ্ছে পরেরটাতে চলবে, দেখো আমরা হচ্ছে এই পরেরটাতে চলবে। কি বলছে এখানে, বলছে একটা রেলগাড়ি একটা স্টেশন হতে ছেড়ে গিয়ে অন্য একটা স্টেশনে থামে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তারপর বলছে তার গতিপথের 1/n অংশ সমতরণে যাচ্ছে, 1/n অংশ কিভাবে যাচ্ছে, সমমন্দনে যাচ্ছে, এবং অবশিষ্ট অংশ কিভাবে যাচ্ছে, অবশিষ্ট অংশ কিভাবে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। তাহলে আমি প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে গ্রাফটা কি ফেলবো, কিভাবে গেছে বলছে, প্রথমে সমতরণে গেছে, তারপরে বলছে শেষ, দেখো শেষ চতুর্থাংশ কিভাবে গেছে সমমন্দনে, এবং অবশিষ্ট অংশ কিভাবে গেছে সমবেগে, মানে মাঝখানে কিভাবে গেছে সমবেগে গেছে, এবং শেষ অংশটা কিভাবে গেছে সমমন্দনে। তাহলে গ্রাফটা কিরকম হবে, এরকম যে গাড়িটা প্রথমে সমতরণে গাড়ি চালাইছে, এরপরে মাঝখানে সমবেগে চালাইছে, পরে গাড়িটা কিভাবে গাড়ি চালাইছে সমবেগে গাড়ি চালাইছে, বুঝছি। তাহলে ফার্স্ট কাজ হবে আমাকে কি আলাদা করা, সেগমেন্ট আলাদা করে নেওয়া, এটা হচ্ছে প্রথম কাজ। একদম প্রথম কাজ হচ্ছে কি করা, সেগমেন্টটা আলাদা করে নেওয়া। এরপরের কাজ হচ্ছে পিক ভেলোসিটিটা ধরে নেওয়া, যে পিক ভেলোসিটি হচ্ছে আমার কত, যে গাড়িটা হাইয়েস্ট কত ভেলোসিটি পাইছে, v পরিমাণ ভেলোসিটি পাইছে, বুঝছি। দেখো গাড়ি কিন্তু উপর দিয়ে উঠে এইভাবে যায়নি, এটা হচ্ছে আমি গাড়িটার গতিপথের গ্রাফ আঁকছি এইভাবে, যে গাড়িটা প্রথমে সমতরণে চালাইছে, তারপর সমবেগে চালাইছে, তারপরে কত করছে সমমন্দনে গাড়িটা চালাইছে। ওকে ফাইন। এবার আমরা দেখি যে এখানে কিসের ডাটা দিছে, আমাদেরকে বলছে গতিপথের 1/m অংশ সমতরণে। তাহলে গতিপথের 1/m অংশ সমতরণে, এটা কি ত্বরণের ডাটা দিছে নাকি সরণের ডাটা দিছে, কে বলতে পারবা? সরণের পক্ষে কে কে আছো, সরণের পক্ষে কে কে আছো? গতিপথের
এটা বোঝাটা ইম্পর্টেন্ট। গতিপথের 1/m অংশ সমত্বরণে, ত্বরণের পক্ষে কে কে আসো? সরণের পক্ষে কে কে আসো? সরণ পক্ষে। এটা কিসের ডাটা দিয়ে দিছে? সরণের ডাটা দিয়ে দিছে, ঠিক আছে? 1/m অংশ সমত্বরণে, এটা কিন্তু ত্বরণের ডাটা দেয় নাই, এটা দিছে হচ্ছে গতিপথের 1/m অংশ, মানে টোটাল যতটুকু রাস্তা সে গেছে ওই অতটুকু রাস্তার 1/m অংশ কিভাবে চালাইছে সে? সমত্বরণে চালাইছে। তাহলে আমি ধরে নিচ্ছি সে টোটাল দূরত্ব কত অতিক্রম করছে? টোটাল d দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এই টোটাল টাইম, এই টোটাল t সময়ে, এই টোটাল t সময়ে সে কত দূরত্ব অতিক্রম করছে? আমি ধরে নিচ্ছি সে d পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তো এই d দূরত্বের কত অংশ? 1/m অংশ। d দূরত্বের 1/m অংশ সে গাড়িটা কিভাবে চালাইছে? সমত্বরণে চালাইছে। তাহলে t1 সময় ধরে সে যতটুকু ক্ষেত্রফল তৈরি করছে সেই ক্ষেত্রফলটা কত হবে? d/m। এটাকে আমরা বুঝছি কিনা আমি আবারও বলি, সে t1 সময়ে যতটুকু দূরত্ব গেছে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে t1 সময়ে সে যতটুকু ক্ষেত্রফল তৈরি করছে। তাহলে t1 সময়ে সে কতটুকু দূরত্ব গেছে? d এর 1/m অংশ। d এর কত অংশ? টোটাল যত দূরত্ব গেছে সেই ততটুকু দূরত্বের কত অংশ? 1/m অংশ। তাহলে d/m দূরত্ব সে গেছে t1 সময়ে, বুঝছে কিনা? এই রিয়া বুঝছো? এটা না বুঝতে খুব বলি ভাইয়া। দেখো আমি আবারও বলি দেখো, সরণ মানে কি? ক্ষেত্রফল মানে হচ্ছে সরণ। তাহলে আমাকে বলছে যে টোটাল গতিপথের, তাহলে টোটাল গতিপথ কত? তার d দূরত্ব, মানে সে টোটাল কত দূরত্ব গেছে? সে টোটাল d দূরত্ব গেছে। তো d দূরত্বের 1/m অংশ, মানে d এর কত? দেখো এই d এর হচ্ছে কত অংশ? 1/m। d এর 1/m মানে কি? এর মানে হচ্ছে গুণ। তাহলে এখানে কত হবে? d/m, অর্থাৎ এই d/m পরিমাণ দূরত্ব সে কিভাবে গাড়ি চালাইছে? সমত্বরণে গাড়ি চালাইছে। তাহলে কত সময়ের মধ্যে? t1 সময়ে। তাহলে t1 সময়ে তার সরণ যত, সে ক্ষেত্রফল তত তৈরি করছে, কারণ ক্ষেত্রফল মানেই হচ্ছে সরণ। বুঝছি কিনা এই জিনিসটা? সেম ভাবে এখানে t3 সময়, এই যে শেষ, আমাদেরকে কি বলছে? শেষ চতুর্থাংশ সমমণ্ডলে, অর্থাৎ টোটাল d এর টোটাল যতটুকু দূরত্ব সে গাড়ি চালাইছে ওই অতটুকু দূরত্বের কত অংশ? শেষ চতুর্থাংশ লিখছি যে আমি, এটা শেষ 1/n অংশ হবে। এটা কত হবে? শেষ 1/n হবে। আমি আরেকটা ম্যাথ এখানে লিখেছি, শেষ কত হবে? 1/n, ঠিক আছে? শেষ কত হবে? 1/n অংশ, অর্থাৎ d এর কত অংশ? d এর হচ্ছে 1/n অংশ, তার মানে কত? d/n। এই d/n পরিমাণে সে গাড়িটা কত? এই d/n পরিমাণ দূরত্ব সে কিভাবে চালাইছে গাড়িটা? সমমন্দলে চালাইছে। তাহলে t3 সময়ে হচ্ছে সে সমমন্দলে গাড়িটা চালাইছে, কত দূরত্ব গেছে? d/m পরিমাণ দূরত্ব। তাহলে কত ক্ষেত্রফল অতিক্রম করছে? d/m পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করছে, বুঝছি কিনা? ক্ষেত্রফল যত অতিক্রম করছে সরণতা ততটুকু হয়েছে। t3 সময়ে সরণ কত? এত। সব ক্ষেত্রফল কত অতিক্রম করছে? এতটুকু, বুঝছি? আচ্ছা, তাহলে এই মাঝখানের ক্ষেত্রফলটা কত? আমরা কি করব? টোটাল দূরত্ব হচ্ছে d থেকে কি বিয়োগ করব? আমরা এই যে d/m বিয়োগ করব, তারপরে d/m বিয়োগ করব। এখানে যদি আমি ব্র্যাকেট দিতাম তাহলে এটাকে কি লিখতাম? প্লাস লিখতাম। তাহলে আমি এখান থেকে d টা কমন নিয়ে ফেললে কত হবে? 1/m মাইনাস কত? 1/m। তাহলে এই ক্ষেত্রফলটা বা এই সরণটা হচ্ছে এই t2 সময়ের সরণ, মানে টোটাল সরণের মধ্যে আর কতটুকু সরণ বাকি আছে? এতটুকু। তাহলে এটা হচ্ছে এইটার ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারবো d ইনটু হচ্ছে কত? 1 মাইনাস 1/m, 1 মাইনাস হচ্ছে 1/m মাইনাস কত হবে? 1/m। এই যে এতটুকু কাজ সে করছে, এটা কি তোমরা বুঝছো কিনা? এতটুকু কাজ বুঝলে অঙ্ক হয়ে গেছে, অঙ্ক এখানেই শেষ। এই চিত্রটা বুঝলে অঙ্ক হয়ে গেছে, এটা তোমরা বুঝছো কিনা? চিত্র বুঝলে অঙ্ক শেষ। এতটুকু বুঝছি, এই কাজটা সবাই বুঝছি? সিফাত বুঝছো? তাহলে এবার আমরা বলবো যে এখানে কিসের ডাটা দিয়ে দিছে? আমাকে কি ত্বরণের ডাটা দিছে না ক্ষেত্রফলের ডাটা দিছে? সিফাত কিসের ডাটা দিছে আমাকে? কিসের ডাটা দিছে? আমাকে কি সরণের ডাটা দিছে নাকি হচ্ছে ত্বরণের ডাটা দিছে, মন্দলের ডাটা দিছে? কিসের ডাটা দিছে? এটা সরণের ডাটা দিছে। ভাইয়া কি করতেছো? ভাইয়া পড় দেখতেছো পড়াগুলা? না বুঝতে বলবো না ভাইয়া, কেন? কিসের ডাটা দিছে? সরণের ডাটা দিছে। সরণের ডাটা দিছে এই যে d/m পরিমাণ দূরত্ব, এই দূরত্ব অতিক্রম করছে। t1 সময়ে কত দূরত্ব অতিক্রম করছে? d/m পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, তার মানে কি? এটা সরণের ডাটা দিছে। সরণ মানে কি? ক্ষেত্রফল। তাহলে আমি এবার কি করব? প্রথম অংশের ক্ষেত্রফল বের করব।
কি বের করবো প্রথম অংশের ক্ষেত্রফল আমি এখানে লিখতেছি হচ্ছে প্রথম অংশের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে প্রথম অংশটা বেশি বুঝতো ক্ষেত্রফল বের করা মানে দেখো তাহলে হাফ ইনটু কত হবে ভূমিটা কত t1 আর উচ্চতাটা কত উচ্চতাটা হচ্ছে b তাহলে হাফ ইনটু t1 ইনটু b লেখা দেখা যাচ্ছে এখান থেকে এবং এই ক্ষেত্রফল বের করা মানে কি বের করা সরণ বের করা তাহলে আমি যে d/m কত লিখছি হাফ ইনটু t1 ইনটু b লিখছি এটা বুঝছি এটা চেহারা দেখে মনে হচ্ছে না ভাইয়া কারো চেহারা দেখে মনে হচ্ছে না যে বুঝতেছো সবাই এই তাসিফ বুঝতেছো তাহলে এই যে আমরা ক্ষেত্রফল বের করতেছি কত হাফ ইনটু ভূমি গুণ হচ্ছে কত উচ্চতা ঠিক আছে হাফ ইনটু t1 ইনটু b কত ক্ষেত্রফলটা কত d/m ওকে তাহলে এবার আমরা এখান থেকে কি বের করে রাখবো এখান থেকে আমরা আননোন ডাটাগুলো বের করে রাখবো দেখো আননোন ডাটাগুলো হচ্ছে কত t1 আননোন ডাটা মানে হচ্ছে যেটা আমি ধরে নিছি যেমন t1 t2 t3 এগুলোর কথায় প্রশ্ন উল্লেখ ছিল না এগুলো হচ্ছে আমি ধরে নিছি তো এই জিনিসগুলোর মান বের করে রাখবো অঙ্ক অটোমেটিক হয়ে যাবে দেখো আমরা t1 টা বের করে রাখবো এখান থেকে তাহলে t1 টা কত হবে 2d ডিভাইড বাই কত mb এই যে 2d ডিভাইড বাই কত হবে mb এই যে 2 টা গুণ হয়ে যাবে আর b টা কোথায় আসবে এখানে আসবে তাহলে t1 কত 2d বাই mb তারপর আমি এখানে তৃতীয় অংশের ক্ষেত্রফলটা বের করে রাখি এই যে তৃতীয় অংশের ক্ষেত্রফল তাহলে তৃতীয় অংশের ক্ষেত্রফল দেখো এগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ একটু মনোযোগ দিয়ে দেখবে এবং খুবই সহজ ম্যাথ তাহলে তৃতীয় অংশটাও একটা ত্রিভুজ তাহলে এটার ক্ষেত্রফল কত হবে ভূমি গুণ উচ্চতা তার মানে হাফ ইনটু কত হবে t3 আর উচ্চতা হচ্ছে কত তার b উচ্চতা হচ্ছে কত তার এই যে উচ্চতা হচ্ছে তার b ঠিক আছে তাহলে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা ক্ষেত্রফল বের করা মানে কি বের করা সরণ বের করা সেই সরণটা কত মানে সরণ বের করা মানে ক্ষেত্রফল বের করা তাহলে সেই ক্ষেত্রফলটা কত d/m তাহলে এখানে কত বসাচ্ছি আমরা d/m তো এখান থেকে আমরা t3 ভ্যালুটা বের করে রাখি তাহলে t3 টা কত হবে 2d/mb 2d কত হবে mb ওকে এবার আমরা হচ্ছে t2 টা বের করব তো t2 টা আমরা কিভাবে বের করতে পারি দেখো t2 টা আমরা কিভাবে বের করতে পারি t2 টা হচ্ছে আবার এই যে ক্ষেত্রফলটা তাহলে আমরা এটা হচ্ছে আমাদের একটি আয়তক্ষেত্র আমরা যদি এই যে মাঝখানের অংশের ক্ষেত্রফল বের করি মাঝখানের অংশের কত হবে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলটা এই যে এই ক্ষেত্রফলটা কত হবে বলো দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে দৈর্ঘ্য কত আমাদের দৈর্ঘ্য হচ্ছে এখানে t2 ওকে দৈর্ঘ্য হচ্ছে কত t2 আর উচ্চতাটা হচ্ছে কত আমাদের d ঠিক আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর এই যে সরণটা কত বসাবো এখানে এইটা যে d ইনটু কত হবে 1 মাইনাস 1/m মাইনাস কত হবে 1/m ঠিক আছে কিনা ওটা 5 তাহলে ইজ ইকুয়াল টু হচ্ছে কত b ইনটু হচ্ছে t2 ওকে তাহলে এখান থেকে হচ্ছে আমরা এবার কি বের করে রাখবো t2 টা বের করে রাখবো তাহলে t2 টা কত হবে d/b ইনটু 1 মাইনাস কত হবে 1/m মাইনাস 1/m অর্থাৎ আমরা কি বের করে রাখছি t1 বের করে রাখছি t2 বের করে রাখছি t3 বের করে রাখছি কি থেকে ক্ষেত্রফলের সূত্র থেকে আর কিছু করে নেই বুঝছো এবার দেখো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি জানি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্যটা কত t2 প্রস্থটা কত b ঠিক আছে কিনা দৈর্ঘ্য গুণ প্রস্থ তো ক্ষেত্রফল বের করা মানে কি বের করা সরণ বের করা সরণটা কত d ইনটু 1 মাইনাস 1/m মাইনাস হচ্ছে 1/m বুঝছি কিনা কোনটা বুঝানো যায় এরপরে দেখো t2 টাকে একপাশে রেখে b টাকে কোথায় নিয়ে আসছি আমি d এর নিচে নিয়ে আসছি এই যে b টাকে কোথায় নিয়ে আসছি b এর নিচে নিয়ে আসছি তাহলে t2 কত হবে d/b ইনটু কত 1 মাইনাস 1/m মাইনাস কত হবে 1/m বুঝছি কিনা এই যে t2 টাকে এখানে রেখে b টাকে কোথায় নিয়ে আসি b এর নিচে নিয়ে আসছি আর কি মানে 1 মাইনাস 1/m এটা কেমন আসছে এই যে টোটাল দূরত্ব হচ্ছে কত দেখো টোটাল দূরত্ব কত টোটাল দূরত্ব হচ্ছে d দূরত্ব তো এইখানের ক্ষেত্রফলটা কত মানে এখানে t1 সময় কত দূরত্ব বাদ গেছে d/m পরিমাণ দূরত্ব বাদ গেছে t3 সময় কত দূরত্ব বাদ গেছে d/n দূরত্ব বাদ গেছে ঠিক আছে কিনা এই যে তাহলে আর কত দূরত্ব বাকি থাকে এই যে এই দূরত্বটা কত থাকবে মানে টোটাল দূরত্ব হচ্ছে d এখানে ক্ষেত্রফল হচ্ছে এটা এখানের ক্ষেত্রফল হচ্ছে এটা তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে টোটাল দূরত্ব d থেকে এটা বিয়োগ দিব এই যে টোটাল দূরত্ব d থেকে আমি এটা বিয়োগ দিছি তাহলে আর কত থাকবে d টা কমন নিলে 1 মাইনাস 1/m মাইনাস হচ্ছে কত 1/m তাহলে এই দূরত্বটা হচ্ছে কোন দূরত্ব এই মাঝখানের দূরত্বটা বুঝছি কিনা
ওইটাই আমরা এখানে লিখছি। তো এবার দেখো, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাকে কি বলছে, আমাকে বলছে সর্বোচ্চ বেগ এবং গড়বেগের অনুপাত, সর্বোচ্চ বেগ এবং গড়বেগের অনুপাত। তাহলে এখানে যে আমরা t1 t2 ভ্যালুগুলো বের করে রাখছি, আমি জাস্ট ওইগুলাই রাখি এবং উপরের অংশগুলো আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এই উপরের অংশগুলো আমরা মুছে দিচ্ছি, উপরের অংশগুলো আমরা মুছে দিচ্ছি। এবার বলছে সর্বোচ্চ বেগ এবং গড়বেগের অনুপাত, আমি t3 ভ্যালুটাও এখানে লিখে রাখি, যে t3 ভ্যালুটা আমরা কত পাইছি, 2d বাই হচ্ছে কত nb, শেষ অঙ্কটা প্রায় আরেকটু দেখো। তো আমাকে বলছে সর্বোচ্চ বেগ আর গড়বেগের অনুপাত। তো গড়বেগ মানে আমরা কি জানি, গড়বেগ এটাকে হচ্ছে আমরা v বার দ্বারা প্রকাশ করি, এবং গড়বেগ মানে হচ্ছে মোট দূরত্ব, মোট কি, মোট দূরত্ব ডিভাইড বাই কত হবে, মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। গড়বেগ মানে হচ্ছে মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কতটুকু, মোট দূরত্ব হচ্ছে d, মোট সময় কতটুকু, t1 যোগ t2 যোগ t3, যেগুলো হচ্ছে আমরা বের করে রাখছি, যেগুলো হচ্ছে আমরা অলরেডি কি করে রাখছি, বের করে রাখছি। তাহলে এবার t1 এর ভ্যালু, t2 ভ্যালু, t3 ভ্যালু এখানে বসাই দিব। তাহলে আমরা কি পাই যাচ্ছি, দেখো যে t1 এর ভ্যালু যদি আমি বসাই 2d বাই হচ্ছে কত mb, তাহলে এখানে আমি বসাচ্ছি 2d বাই হচ্ছে mb, তারপরে t2 এর ভ্যালু কত, d বাই b ইনটু হচ্ছে কত হবে 1 মাইনাস 1 বাই মাইনাস কত হবে 1 বাই n, তারপর t3 এর ভ্যালু হচ্ছে কত 2d বাই nb যোগ 2d বাই কত হবে nb। তাহলে এবার দেখো এখান থেকে আমি সবার থেকে d টা কমন নিয়ে ফেললে, এই d টা কমন নিয়ে ফেললে এই d এর সাথে কি হবে, কাটাকাটি যাবে। তারপর এখানে আর কি থাকবে, তাহলে এরপরে আমি যদি এখান থেকে আর কত কমন নিতে পারতেছি, দেখো d কাটাকাটি যাওয়ার পর উপরে কত থাকবে, শুধু 1 থাকবে, আর এখানে কত থাকবে 2 বাই mb, এখানে কত 1 বাই b, সো এখানেও কত আছে 1 বাই b। তা আমি 1 বাই b টাও কমন নিয়ে ফেলি, তাহলে আর কত থাকবে, এখানে 2 বাই m থাকবে, প্লাস এখানে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস কত 1 বাই m মাইনাস কত 1 বাই m, আর প্লাস কত থাকবে 2 বাই m। এটা বুঝছি কিনা, জাস্ট আমরা কি করছি 1 বাই b টা প্রথমে d টা কমন নিয়ে ফেলে, অথবা আমরা বলতে পারি যে d ছিল, আমরা কত কমন নিছি, আমরা d বাই b কমন নিছি। ঠিক আছে, সব জায়গা থেকে কি কমন নিছি, দেখো এখানেও d বাই b আছে, d বাই b আছে, d বাই b আছে, d বাই b টা কি করছি, কমন নিয়ে ফেলছি। ঠিক আছে, d বাই b কমন নিয়ে ফেলে আর কত থাকে 2 বাই m থাকে, এখানে 1 থাকে, এখানে মাইনাস 1 বাই m, এখানে মাইনাস 1 বাই n, আর এখানে কত 2 বাই m থাকে। তাহলে এই d আর এই d কাটাকাটি যাচ্ছে, যাচ্ছে না, কাটাকাটি যাচ্ছে। তারপরে b টা কোথায় উঠে যাবে, b টা হচ্ছে আমাদের উপরে উঠে যাবে। দেখো কাটাকাটি যাওয়ার পরে b টা কোথায় উঠে যাবে, উপরে উঠে যাবে। তারপর 2 বাই m থেকে 1 বাই m চলে গেলে আর কত থাকবে, 1 বাই m থাকবে। 2 বাই m থেকে 1 বাই m চলে গেলে আর কত থাকবে, 1 বাই m থাকবে, আর কত আছে এখানে প্লাস 1 আছে। তাহলে আমরা ফাইনালি গড়বেগ ইকুয়াল টু কত পাচ্ছি, গড়বেগ ইকুয়াল টু এই জিনিসটা পাচ্ছি। তো এবার তোমরা দেখো এই b এর পরিচয় কি, b এর পরিচয় হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, যেটা সেটা মানে সর্বোচ্চ বেগ। ঠিক আছে কিনা, তা আমাকে তো এটাই বলতে যে সর্বোচ্চ বেগ ও গড়বেগের অনুপাত, মানে উপরে সর্বোচ্চ বেগকে রাখো, নিচে গড়বেগকে রাখো। তাহলে আমরা যেটা পাইছি, আমি এটা এবার মুছে দিচ্ছি, এটা এবার মুছে দিয়ে এখানে এই জিনিসটা লিখতেছি। দেখো আমরা যেটা পাইলাম যে গড়বেগ v ইজ ইকুয়াল টু কত পাইছি, ইজ ইকুয়াল টু আমরা পাইছি হচ্ছে উপরে সর্বোচ্চ বেগ আছে এবং নিচে কত 1 প্লাস 1 বাই m যোগ কত আছে 1 বাই n আছে। আমাকে বলছে সর্বোচ্চ বেগ ও গড়বেগের অনুপাত, মানে উপরে এটাকে রাখতে এবং নিচে এইটাকে রাখতে। তাহলে আমরা এই যে সর্বোচ্চ বেগ ডিভাইড বাই কত গড়বেগ, আর এটাকে কোন দিকে নিয়ে আসছি, এই দিকে নিয়ে আসছি, কত পাচ্ছি 1 প্লাস 1 বাই n, এটা পাচ্ছি। বুঝছি কিনা, তো এটাই আমাদেরকে বলছে যে সর্বোচ্চ বেগ ও গড়বেগের অনুপাত কত দেখাও, যে সর্বোচ্চ বেগ এবং গড়বেগের অনুপাত দেখাও যে এত। তো এত ইজ টু 1 বলছে, মানে নিচে কত আছে, কিছু নাই, মানে নিচে কত আছে 1 আছে। আমরা এটা এতটুকু রাখতে পারি। বুঝছি কিনা, ওকে এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তো এটা কিভাবে আসতে পারে, আমাদেরকে বলবে এরকম। দেখো এটা কিন্তু এগুলো কিন্তু তোমাদের সিকিউতে আছে অলরেডি, আমরা দেখবো এগুলা। তো আমাদেরকে এখানে এরকম বলবে, এখানে 1 বাই m বলছে না, এখানে 1 বাই m বলছে না, তো এখানে 1 বাই m না বলে আমাকে বলবে তার গতি পথের 1 বাই 4 অংশ, 1 বাই 4 অংশ সে সমতলনে গাড়ি চালাইছে, শেষ 1 বাই 4 অংশ সে সমমন্দনে গাড়ি চালাইছে, মাঝখানের অংশটুকু সে সমবেগে গাড়ি চালাইছে। প্রমাণ করো যে সর্বোচ্চ বেগ ও গড়বেগের অনুপাত হচ্ছে এত, 2:3 বা 4:3। ঠিক আছে কিনা, তো ফর এক্সাম্পল আমাকে ডাটা দেওয়া আছে, মানে m এর জায়গায় আমাকে কত দিয়ে দিছে 4, বলছে সে প্রথম 1 বাই 4 অংশ সমতলনে গাড়ি চালাইছে,
তারপরে n এর মানও কত বলছে ধরো 4, মানে শেষ 1/4 অংশ সে সমমন্দনে গাড়ি চালাচ্ছে এবং বাকি অংশগুলো সে সমবেগে গাড়ি চালাচ্ছে। তাহলে আমাকে এবার কি বলছে ধরো সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত, অর্থাৎ এইটা বের করতে বলছে। ঠিক আছে, সর্বোচ্চ বেগ ডিভাইড বাই কত গড় বেগ। তাহলে আমি এই যে এইটার জায়গায় হচ্ছে ভ্যালুগুলো বসাই দিব, 1/4 যোগ এখানে কত লিখবো 4। তাহলে আমার আনসারটা বের হয়ে যাচ্ছে কত দেখো, 4 ভাষা গুণ লিখলে 4 হবে আর এখানে কত 1 হবে, মানে কত হবে 6/4, তার মানে কত হবে 3/2। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? তো এগুলো তোমরা শর্টকাট হিসেবে হচ্ছে মাথায় রাখতে পারো, কি বুঝতে বোঝা গেছে এগুলো। তবে এই যে সিনারিওটা মাথায় রাখতে হবে, শর্টকাট হিসেবে এটাকে মাথায় রাখার জন্য সিনারিওটা কি রাখতে হবে, মাথায় রাখতে হবে, এগুলো বুঝছি। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে এতটুকুই আজকে এতটুকু না রাখি। কয়টা বাজছে ভাইয়া দেখো তো? 6টা বাজছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস হচ্ছে এখানে পড়ে ফেলি আজকে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো একটু খেয়াল করো, এটাও পড়ে ফেলি, তারপর নেক্সট ক্লাসে আমরা উল্লম্ব গতিটা দেখে সিকিউ গুলো সলভ করবো, চ্যাপ্টারটা শেষ হবে। তাহলে আমরা হচ্ছে আজকে আরেকটা ছোট্ট একটা টপিকস আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো আমি একটু এটা তোমাদেরকে দেখাই দিই, দেখো। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বলতে আমরা কি বুঝি, বা ফ্রেম বলতে আমরা কি বুঝি, প্রসঙ্গ কাঠামো। তো দেখো, প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আমরা জানি যে যেটাকে সাপেক্ষ ধরে কোনো ব্যাগ, ভ্যালোসিটি বা ত্বরণ বা ফোর্স বলো, অর্থাৎ যে কোনো কিছু হচ্ছে মাপা হয়, যেটাকে সাপেক্ষ ধরে কোনো কিছু কি হয় মাপা হয়, সেটাকে কি বলা হয় প্রসঙ্গ কাঠামো। এটা সম্পর্কে আমরা আগেও বলছি যে সাপোজ ধরো একটা গাড়ি আছে, এই গাড়িটা 3 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে। তো এই যে 3 মিটার পার সেকেন্ড বেগে চলে যাচ্ছে, কথাটা কে বলতেছে, যে এখানে একজন মানুষ বসে আছে, সেই মানুষটা বলতেছে যে গাড়িটা আমার থেকে প্রতি সেকেন্ডে 3 মিটার করে দূরে সরে যাচ্ছে, ওই জন্য গাড়িটার বেগ হচ্ছে আমার সাপেক্ষে কত 3 মিটার পার সেকেন্ড। তো এখানে যদি আরেকটা গাড়ি যায়, ওই গাড়িটাও ধরো 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তো এই গাড়িটাকে 3 মিটার পার সেকেন্ড বেগে যাইতে দেখবে না, বুঝছি কিনা? তাহলে দেখো, এইটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, এইটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ যে দেখতেছে সে হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো, বুঝছি? যে দেখতেছে, যে মাপতেছে, যে বলতেছে, সেই হচ্ছে প্রসঙ্গ কাঠামো, বুঝছি? যেটা থেকে কোনো কিছু মাপতেছি, ব্যাগ মাপতেছি, ত্বরণ মাপতেছি, বল মাপতেছি, যেটা থেকে মাপতেছি সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, বুঝছি কিনা? তো এই প্রসঙ্গ কাঠামোটা দুই প্রকার। এই প্রসঙ্গ কাঠামোটা কয় প্রকার? দুই প্রকার। প্রসঙ্গ কাঠামোকে আমরা কি বলতে পারি? ফ্রেম বলতে পারি, ফ্রেম বলতে পারি। তো এই প্রসঙ্গ কাঠামোটা দুই প্রকার, একটা হচ্ছে আইআরএফ, একটাকে আমরা কি বলি আইআরএফ বলি, এবং আরেকটাকে হচ্ছে আমরা এনআইআরএফ বলি, ঠিক আছে? তো আইআরএফ এর পূর্ণরূপ কি? আইআরএফ এর পূর্ণরূপ হচ্ছে ইনারশিয়া রেফারেন্স ফ্রেম, ইনারশিয়া রেফারেন্স ফ্রেম, ঠিক আছে? তো ইনারশিয়া রেফারেন্স ফ্রেম, এবং এটার পূর্ণরূপ হচ্ছে নন ইনারশিয়া, ঠিক আছে? নন ইনারশিয়া রেফারেন্স ফ্রেম, ঠিক আছে? তো এই যে আইআরএফ মানে হচ্ছে ইনারশিয়া রেফারেন্স ফ্রেম, এনআরএফ মানে হচ্ছে কি হবে নন ইনারশিয়া রেফারেন্স ফ্রেম। বাংলা কি? এটার বাংলা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর এটার বাংলা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এটার বাংলা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তা আমরা এইগুলোর একটু বৈশিষ্ট্য জেনে ফেলি, তারপর হচ্ছে ইন ডিটেইলসে হচ্ছে এগুলোর ব্যাপারে আমরা জানবো। তো এই জড় প্রসঙ্গ কাঠামো বা আইআরএফ এর বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো একটা বস্তু স্থির থাকে, ঠিক আছে? কোনো একটা বস্তু যদি স্থির থাকে বা সমবেগে থাকে, ঠিক আছে? কোনো বস্তু কিসে থাকলে, কোনো বস্তু, বা আমরা প্রথমে এভাবে বলতে পারি যেই কাঠামোতে নিউটনের জড়তার সূত্রগুলো খাটে, ফার্স্ট অফ অল আমরা এভাবে বলি যে দেখো, যে কাঠামোতে নিউটন আছে না, ওই নিউটনের জড়তার সূত্রগুলো, ঠিক আছে? নিউটনের জড়তার সূত্রগুলো কি হবে, এখানে সত্য প্রমাণিত হবে, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের যে জড়তার সূত্রগুলো আছে, ওই যে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তিনটা ল দিছে, ওই তিনটা ল এই কাঠামোতে কি প্রমাণিত হয়, সত্য প্রমাণিত হয়। তার মানে কি এই কাঠামোতে ভুল প্রমাণিত হয়? আনসার হচ্ছে হ্যাঁ। তাহলে এটাতে নিউটনের জড়তার সূত্রগুলো কি প্রমাণিত হবে, ভুল প্রমাণিত হবে। তো নিউটনের জড়তার সূত্রগুলো আমরা দেখব কিভাবে ভুল প্রমাণিত হয়।
নিউটনের জড়তার সূত্রগুলো কি প্রমাণিত হবে? এই কাঠামোতে গুণ প্রমাণিত হবে। এবং এই ব্যাপারে কি নিউটন বলে গেছে? আনসার হচ্ছে হ্যাঁ বলে গেছে। নিউটনের জড়তার সূত্রগুলো এই কাঠামোতে কি প্রমাণিত হবে? গুণ প্রমাণিত হবে। তো নিউটন বলে গেছে যে তার কথাগুলো বা তার সূত্রগুলো সত্য প্রমাণিত হবে কোথায়? যদি কাঠামোটা সমবেগে থাকে। যদি কাঠামোটা কি থাকে? যদি কাঠামোটা স্থির থাকে, কাঠামোটা যদি স্থির থাকে বা সমবেগে থাকে, বা কি থাকে? সমবেগে থাকে, তাহলে ওই কাঠামোতে নিউটনের সূত্রগুলো সত্য প্রমাণিত হবে। বাট যদি কাঠামোটার ত্বরণ থাকে, যদি কাঠামোটার কি থাকে? কাঠামোটা ত্বরণ বা মন্দন থাকে, তাহলে ওই ত্বরণ বা মন্দন যুক্ত কাঠামোতে নিউটনের সূত্রগুলো সত্য প্রমাণিত হবে না। এই জিনিসটা আমরা একটু পরে হচ্ছে দেখবো, হচ্ছে কিনা চিত্রের মাধ্যমে ব্যাখ্যাগুলো আমরা দেখবো। তাহলে আমরা বলি যে ইনারশিয়া, রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো কোনগুলো? যেই কাঠামোতে নিউটনের জড়তার সূত্রগুলো সত্য প্রমাণিত হয় সেটাই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এই কাঠামোটা কি থাকবে? স্থির থাকবে বা সমবেগে গতিশীল থাকবে। আর অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে কাঠামোতে নিউটনের জড়তার সূত্রগুলো সত্য প্রমাণিত হবে না, সত্য ভুল প্রমাণিত হবে আর কি, মানে সত্য প্রমাণিত হবে না, মানে ভুল প্রমাণিত হবে। আর এই কাঠামোর কি থাকবে? ত্বরণ বা মন্দন থাকবে। বুঝছি? এই কাঠামোটা ত্বরণ বা মন্দন হবে। তাহলে যে কাঠামোর ত্বরণ হয় বা মন্দন হয় ওইটাকে কি বলতেছি? NIRF বলতেছি, বা নন ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম অজড় প্রসঙ্গ কাঠামো বলতেছি। ওইখানে নিউটনের সূত্রগুলো কি প্রমাণিত হবে না বলতেছি? সত্য প্রমাণিত হবে না। কিভাবে? এবার আমরা একটু দেখি, সেইগুলো আমরা একটু করে দেখি। দেখো, এই IRF এবং নন ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম সম্পর্কে আমরা জানতে আমরা প্রথমে ইউজ করি। ফর এক্সাম্পল, এখানে একটা ট্রাক আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্রাক, চিত্র আঁকা ভুলে গেছি। এটা হচ্ছে একটা ট্রাক, ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্রাক। তো এই ট্রাকের এই জায়গায় হচ্ছে একটা লোক দাঁড়ায় আছে, আর এখানে একটা কি আছে? ফুটবল আছে। এই জায়গায় কি আছে? একটা ফুটবল আছে, আর এখানে একটা লোক দাঁড়ায় আছে। তো এই ফুটবলটা এই লোকটা থেকে কতটুকু দূরত্বে আছে? ফর এক্সাম্পল 3 মিটার দূরত্বে আছে। এবং এই গাড়িটা এখন স্থির অবস্থায় আছে। গাড়িটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। তাহলে এই লোকটা এখন বলতেছে, নিউটনের সূত্র সে পড়তেছে যে এই ফুটবলটার উপরে বাহ্যিক বল শূন্য, এই জন্য এই ফুটবল থেকে আমার যে দূরত্ব 3 মিটার আজীবন 3 মিটারই থাকবে। অর্থাৎ নিউটনের সূত্র পড়তেছে, সে সূত্র প্রমাণিত হচ্ছে যে এই ফুটবলটার উপরে বাইরে থেকে কোনো ফোর্স দিচ্ছে না, ওই জন্য এদের মধ্যকার ডিসটেন্সটাও চেঞ্জ হচ্ছে না। এবং সত্য প্রমাণিত হয়েছে যে এই ফুটবলের উপর কোনো বাইরে থেকে বলও প্রযুক্ত হচ্ছে না, ওই জন্য তার এবং ফুটবলের মধ্যকার ডিসটেন্সও কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। তার মানে নিউটনের সূত্রগুলো কি প্রমাণিত হচ্ছে? সত্য প্রমাণিত হচ্ছে। বুঝছি কিনা? আচ্ছা, এবার এই গাড়িটা v বেগে গতিশীল, v সমবেগে গতিশীল। তো এই সমবেগে যখন যাচ্ছে গাড়িটা, ফর এক্সাম্পল 10 মিটার পার সেকেন্ড বেগে চলেই যাচ্ছে, তো ওই সময়ও লোকটা পড়তেছে যে এই ফুটবলটার উপরে বাহ্যিক বল শূন্য, এই জন্য এই ফুটবল থেকে আমার দূরত্ব কত? 3 মিটার, 3 মিটারই আছে। তার মানে নিউটনের সূত্র খাটছে, গাড়িটা যদি সমবেগে যায়, এই মানুষটা এবং ফুটবলের দূরত্বটা কি চেঞ্জ হবে? হবে চেঞ্জ? আনসার হচ্ছে হবে না। এই দিয়ে বুঝছি চেঞ্জ হবে না, হচ্ছে কিনা? কিন্তু একটু পরে হচ্ছে বা বেঁধে গেলে হচ্ছে বিপত্তি। এখানে মাঝখানে একটা ছোট বাচ্চা চলে আসছে। তো এটা দেখে হচ্ছে গাড়ির ড্রাইভার কি করছে? ব্রেক করছে। গাড়ির ড্রাইভার কি করছে? ব্রেক করছে। গাড়ির ড্রাইভার ব্রেক করছে। তাহলে গাড়ির ভেলোসিটি ছিল v, অনেক বেশি ভেলোসিটি ছিল, সেখান থেকে সে ভেলোসিটি এখন কি করছে? কমায় নিয়ে আসছে। তার মানে সে কি করছে? এখানে মন্দন করছে। মন্দন করছে কিনা? গাড়ির কি করছে? ভেলোসিটি কমায় ফেলছে বাচ্চাটাকে দেখে। তার মানে কি করছে সে? গাড়ির ড্রাইভার কি করছে? মন্দন করছে। তো যখনই মন্দন করছে, এই ফুটবলটা কি আর এদিকে থাকবে? ওদিকে ব্রেক করছে, ফুটবলটা কোথায় চলে যাবে? এর কাছে চলে যাবে। তো এও এখন পড়বে কি রে? নিউটন তো বলছে যে বাহ্যিক বল শূন্য হলে স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে। এই ফুটবলকে কি কেউ ধাক্কা দিয়েছে? কেউ ধাক্কা দেয়নি। ফুটবলের উপর এখনো বাহ্যিক বল কত? শূন্য। তাহলে ফুটবলটা কেন তার পায়ে গিয়ে পড়ছে? ফুটবলটা তার পায়ে, ওটা তো পরের কথা। কিন্তু নিউটন কি বলছে? নিউটন বলছে যদি কোনো একটা বস্তুর উপরে বাহ্যিক বল কি হয়? শূন্য হয়, তাহলে ওই বস্তুটা যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে কিনা? তার অবস্থা চেঞ্জ হবে না। তাহলে এই ফুটবলটাকে বাইরে থেকে কেউ নিশ্চয়ই ধাক্কা দেয় না। ধাক্কা না দেওয়ার পরও তাদের অবস্থানে কি হয়েছে? চেঞ্জ হয়েছে। মানে নিউটনের সূত্রটা খাটলো না। কেন খাটলো না? কারণ যখনই সে ব্রেক করছে, ওইটা IRF থেকে কি হয়ে গেছে? NIRF হয়ে গেছে, বা নন ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম হয়ে গেছে। অর্থাৎ যখনই সে ব্রেক করছে, তার ব্যাগের চেঞ্জ হয়েছে, মানে মন্দন হয়েছে। তো মন্দন হওয়া মানে কাঠামোটা আর কি নাই?
আইআরএফ না, এটা কি হয়ে গেছে এনআইআরএফ হয়ে গেছে। তো ওই কাঠামোতে নিউটনের সূত্রগুলো থাকবে না, ব্যাপারটা বোঝা গেছে, ওই জন্য খাটে নেই। কি বলছে বোঝা গেছে? এবং এটা নিউটন বলেই গেছে যে যখন আমার কাঠামোটা স্থির থাকবে বা সমবেগে গতিশীল হবে ওই কাঠামোতে আমার সূত্রগুলো কি করতে যাইও অ্যাপ্লাই করতে যাইও, যে কাঠামো ত্বরণ বা মন্দন হচ্ছে ওইখানে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে যাইও। বুঝছি কিনা? তাহলে এবার এটা রিজনটা কি, ফুটবলটা এখানে যাওয়ার রিজনটা কি, গতি জড়তা। এটা রিজনটা কি, গতি জড়তা। যে ফুটবলটা যখন বি সমবেগে যাচ্ছিল ফুটবলটার ব্যাগও কত ছিল, বি ছিল, তো সে তার ব্যাগটা ধরে রাখতে চাইবে, ওই ধরে রাখতে চাওয়ার জন্য হচ্ছে কি সামনে গিয়ে পড়ছে, গাড়ি থামে গেছে, এটা তো ফুটবল বুঝবে না, ওর তো ভ্যালোসিটি ছিল বি, তাহলে এই বি ভ্যালোসিটিটা ধরে রাখার জন্য সে সামনে গিয়ে পড়ছে। বুঝছে কিনা? তাহলে এটা হচ্ছে ব্যাগটা, যে সে ফুটবলটা কেন তার পায়ে গিয়ে পড়ছে। তো এই কাঠামোতে আমরা দেখছি যখনই কাঠামোটা কি হয়েছে মন্দন হয়েছে তখনই কাঠামোটা কি হয়ে গেছে এনআইআরএফ হয়ে গেছে, এবং এনআইআরএফ এ আমরা কি দেখবো না, নিউটনের সূত্রগুলো থাকতে দেখবো না। বুঝছি জিনিসটা? এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখে ফেলি, যে সাপোজ ধরো এখানে একটা গাড়ি, একটা বাস, আরেকটু এই এখানে হচ্ছে সাপোজ ধরো একটা বাস, তো এই এখানে একজন ড্রাইভার আছে আর এখানে হচ্ছে একজন আছে, তো এদের মধ্যকার দূরত্ব কত, 3 মিটার। এবার গাড়িটা প্রথমে আমরা ধরে নিচ্ছি স্থির অবস্থায় আছে, তাহলে এখানে যে কোনো একজন হচ্ছে নিউটনের সূত্রটা করতেছে যে আমাদের উপর বাহ্যিক বল শূন্য, ওই জন্য আমাদের মধ্যকার ডিসটেন্স কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। নিউটন সত্য কথা বলে গেছে, ঠিক আছে। তারপরে নিউটনের সূত্রটা খাটছে, এটা হচ্ছে আইআরএফ। তারপরে এই গাড়িটা ভি সমবেগে গতিশীল, এই গাড়িটা ভি সমবেগে ধরে নিচ্ছি আমি 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড থেকে গাড়িটা সুন্দর মতো যাচ্ছে, গাড়ি এভাবে 10 মিটার পার সেকেন্ড থেকে যাচ্ছে গাড়ি। তাহলে এদের মধ্যকার ডিসটেন্স কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, যদি ওরা নিজেরা না করে তাহলে চেঞ্জ হবে না। তাহলে এখনো নিউটনের সূত্র থাকতেছে যে আমাদের উপর বাহ্যিক বল শূন্য, ওই জন্য আমাদের মধ্যকার ডিসটেন্স 3 মিটার ছিল, 3 মিটারে আছে, চেঞ্জ হচ্ছে না। বুঝছি কিনা? কারণ নিউটনের সূত্রটা থাকতেছে, সমবেগে চলতেছে, তখন এটা আইআরএফ, যখন স্থির ছিল তখন এটা আইআরএফ। কিন্তু কিছুক্ষণ পরে যখন রাস্তাটা এরকম বাঁক নিছে, রাস্তাটা কি গেছে এরকম যখন বাঁক নিছে, তখন গাড়ির চেহারা কিরকম হয়ে গেছে, গাড়ির চেহারা হয়ে গেছে এরকম। তাহলে গাড়ির চেহারা এরকম হয়ে গেছে, এবং মানুষগুলোর চেহারা কিরকম হয়ে গেছে, মানুষটা এদিকে গিয়ে ধাক্কা গেছে আর এদিকে গিয়ে ধাক্কা গেছে, তাই তো? তাহলে এরা কি এদিকে কেউ ধাক্কা দিছে বা ওরা কি এদিকে কেউ ধাক্কা দিছে? তাহলে ওদের উপর তো বল তো শূন্য, বাহ্যিক বল এখনো শূন্য, তাহলে ওদের এই সরণটা কেন হয়েছে? নিউটন তো বলছে বাহ্যিক বল শূন্য হলে ওই বস্তুর অবস্থানের কোনো চেঞ্জ হবে না। তাহলে এই মানুষটারে কেউ ধাক্কা দেয় না, এই মানুষটারও কেউ ধাক্কা দেয় না, ওদের উপর বাহ্যিক বল এখনো শূন্য। তাহলে কেন ওদের এই অবস্থার চেঞ্জটা হয়েছে? মানে ওদের ডিস্টেন্সের এই যে ওদিকে আমরা যখন গাড়ি যখন এরকম বাঁক নিই তখন এই পাশে ধাক্কা দেয়, তাহলে এই ধাক্কাটা কি আমাকে কেউ দিচ্ছে, মানে এই কি আমাকে বল প্রয়োগ করতেছে? কেউ বল প্রয়োগ করতেছে না। তাহলে বাহ্যিক বল এখনো শূন্য, কিন্তু অবস্থা চেঞ্জ হয়েছে না, অবস্থা চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? দেখো ভ্যালোসিটি চেঞ্জ করে, ভ্যালোসিটি এখনো কত আছে, 10 মিটার পার সেকেন্ড আছে, কিন্তু ভ্যালোসিটি মানে আমরা কি বুঝি, শুধু মান বুঝি নাকি মান ও দিক দুটোই বুঝি? মান ও দিক দুটোই বুঝি। তাহলে এখানে ভ্যালোসিটির মান চেঞ্জ করে না, ঠিক আছে, কিন্তু দিক তো চেঞ্জ করছে। ভ্যালোসিটি একটা কি রাশি, ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি কি থাকে, মান ও দিক দুটোই থাকে, মানও থাকবে দিকও থাকবে। আমরা পড়ছি মান চেঞ্জ করলে ভি এর চেঞ্জ হবে, দিক চেঞ্জ করলেও ভি এর চেঞ্জ হবে, এগুলো আমরা পড়ছি যে ভেক্টর রাশির বৈশিষ্ট্যের মধ্যে মান চেঞ্জ করলেও ভি চেঞ্জ হয়, দিক চেঞ্জ করলেও ভি চেঞ্জ হয়, দুটোটা চেঞ্জ করলেও কি হয়, ভেক্টর রাশি চেঞ্জ হয়। তাহলে মান চেঞ্জ করা নেই, ঠিক আছে, কিন্তু দিক তো চেঞ্জ করছে। দিক চেঞ্জ করা মানে এখানে কি এর চেঞ্জ হয়েছে, ভেলোসিটি চেঞ্জ হয়েছে। আর ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি হওয়া, ত্বরণ হওয়া বা মন্দন হওয়া, ত্বরণ হওয়া বা মন্দন হওয়া। বুঝছি কিনা? তাহলে সেই ত্বরণটা কোন দিকে হয়েছে এখানে, ভেরি সিম্পল। দেখো কোন একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে বা ঘুরতে চায় তখন কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, যেই বলটাকে কি বলা হয়, কেন্দ্রমুখী বল বলা হয় বা সেন্ট্রিপেটাল ফোর্স বলা হয়। তো এই কেন্দ্রমুখী বল ইজ ইকুয়াল টু কত, ma, তাই তো? বল মানে ma। তাহলে বলের দিক যেদিকে হবে ত্বরণের দিকও সেই দিকে হবে। তাহলে এখানে ত্বরণ পাওয়া যাচ্ছে, দেখো এই যে ব্যাগের চেঞ্জ হয়েছে, ব্যাগের মানের চেঞ্জ হয় না কিন্তু ডিরেকশন চেঞ্জ করছে, ডিরেকশন ব্যাগে, তার মানে ব্যাগের চেঞ্জ হয়েছে। ব্যাগের চেঞ্জ হওয়া মানে কি, ত্বরণ হওয়া। ত্বরণটা কোথায় পাওয়া যাচ্ছে, এই যে ত্বরণ পাওয়া যাচ্ছে, বুঝছি কিনা? কেন্দ্রমুখী বলের কারণে এখানে কি পাওয়া যাচ্ছে, কেন্দ্রমুখী ত্বরণ পাওয়া যাচ্ছে। বুঝছি? আচ্ছা, তো দেখো এখানে আমরা যেটা বলছি, যখনই এই কাঠামোটার কি হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত সমবেগে ছিল বা স্থির অবস্থায় ছিল ততক্ষণ এটা কি ছিল, আইআরএফ ছিল, নিউটনের সূত্রগুলো খাটতেছিল। যখনই এখানে ত্বরণ হয়েছে কাঠামোতে, এটা ডিরেকশন চেঞ্জ করছে, মানে ব্যাগের চেঞ্জ হয়েছে, মানে মন্দন বা ত্বরণ হয়েছে, তখনই সাথে সাথে কি হয়ে গেছে, এনআইআরএফ হয়ে গেছে। এই এনআইআরএফ এ আমি এবার নিউটনের সূত্র খাটাতে পারবো না তো, বুঝছি?
এটা যখনই ত্বরণ হয়েছে কাঠামোটা তখন এটা কি হয়ে গেছে NIRF হয়ে গেছে। এখানে আমরা নিউটনের সূত্র কি করতে পারবো না, খাটাতে পারবো না। ওই জন্য এটাকে অজড় প্রসঙ্গ কাঠামো বলা হচ্ছে, মানে যেই কাঠামোতে জড়তার সূত্রগুলো খাটে না। বুঝছি কিনা? তো দেখো এই কেন্দ্রমুখী বল নিয়ে একটু কথাবার্তা বলি। তাহলে ওকে ওদিকে কেন হচ্ছে ধাক্কাটা খাইছে? ওদিকে ধাক্কা হচ্ছে গতি জড়তার কারণে। সে 10 মিটার পার সেকেন্ড থেকে সুন্দর মতো এদিকে যাচ্ছিল, তার শরীরের মধ্যে গতি জড়তা ছিল যে তার শরীর বলতেছে যে আমি 10 মিটার পার সেকেন্ড থেকে সোজা যাচ্ছি, আমি সোজাই যাবো, কারণ গাড়ি বাদ নিছে, এটা ওর শরীর তো বুঝে নাই। ওই জন্য শরীরটা কি হয়েছে, ওদিকে ধাক্কা গেছে, কারণ সে তার ভ্যালোসিটি তার গতি জড়তা কত ছিল 10 মিটার পার সেকেন্ড সোজা। তাহলে সে 10 মিটার পার সেকেন্ড সোজাই কি হবে, ধাক্কাটা খাবে। বুঝছি কিনা? ওই জন্য সে ধাক্কাটা খাইছে গতি জড়তার কারণে। বুঝছি? তো তোমাদের বইয়ে সবগুলা বইয়ে নাই, একটা বইয়ে মেবি একটু ভুল ব্যাখ্যা দেওয়া আছে। এরকম ভুল ব্যাখ্যা ওটা আবার দিয়ে হচ্ছে প্রশ্নে লিখে দিয়েছে, প্রশ্নে আবার এটা লিখেও দিছে যে এটার কোনো অস্তিত্ব নেই। বুঝা গেছে? সেই ব্যাখ্যাটা হচ্ছে এই যে ওরা ধাক্কাটা খাইছে এদিকে, তো কিছু কিছু মানুষ মনে করে যে কেন্দ্রের বাইরের দিকে আরেকটা বল কাজ করে। কি কাজ করে? যেটাকে ওরা কি বলে থাকে, যেটাকে ওরা বলে থাকে হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল, যে কেন্দ্রমুখী বল একটা আছে, কেন্দ্র বিমুখী বল আছে। এবং ওই যে ওরা যে ধাক্কাটা খাইছে ওইটা হচ্ছে কে দিছে ওদেরকে, কেন্দ্র বিমুখী বল দিছে। কিন্তু বাস্তবে কেন্দ্র বিমুখী বলের কি নাই, কোনো অস্তিত্ব নাই। এটার কি নাই, কোনো এটার অস্তিত্ব নাই, এটার কোনো অস্তিত্ব নাই। এটাকে বলা হয় সিডো ফোর্স। এটাকে কি ফোর্স বলা হয়? সিডো ফোর্স। সিডো ফোর্সের বাংলা হচ্ছে মিথ্যা বল। আমার কথাটা বোঝা গেছে? অর্থাৎ কেন্দ্র বিমুখী বল বলতে আসলে কিছু হয় না। কেন্দ্রমুখী বলের অস্তিত্ব আছে, কিন্তু কেন্দ্র বিমুখী বল বলে আসলে কিছু হয় না। অর্থাৎ যারা যারা এই NIRF বা অজড় প্রসঙ্গ কাঠামোতেও নিউটনের সূত্রগুলো খাটাতে চায়, ওরা হচ্ছে এই কেন্দ্র বিমুখী বলের অস্তিত্বটা ধরে নেয়। বাস্তবে তো আমাদের কি নাই, কেন্দ্র বিমুখী বলের অস্তিত্ব নাই, এই কাঠামোতে নিউটনের সূত্রগুলো খাটবে না। তো এই ব্যাখ্যাটা দিয়ে আমার প্রশ্ন লিখে দিয়েছি নিচের দিকে যে কেন্দ্র বিমুখী বলের কি নাই, কোনো অস্তিত্ব নেই। তো এটা তোমাদের মাথায় রাখা উচিত। বুঝছি? কেন্দ্র বিমুখী বলের কি নাই, কোনো অস্তিত্ব নাই। আমি এখানে ধাক্কাটা কেন খাইছি? আমার গতি জড়তার কারণে খাইছি। আমি 10 মিটার পার সেকেন্ড সোজা যেতে চাচ্ছিলাম, সোজাই যাওয়ার জন্য আমি এখানে কি খাইছি, ধাক্কাটা খাইছি। কোনো ভৌতিক বল আমাকে ধাক্কা দেয় না। এটাকে বলা হয় মিথ্যা বল বা ভৌতিক বল বলা হয়। বুঝছি? এখনকার বইয়ে হয়তো নাই, আগের বইয়ে ছিল হচ্ছে আমার ব্যাখ্যাটা দিয়ে দিছিল যে কেন্দ্রমুখী বলের কি নাই, কোনো অস্তিত্ব নাই। বুঝছি? এটার কোনো অস্তিত্ব নাই। কেন্দ্রমুখী বলের অস্তিত্ব আছে। কেন্দ্রমুখী বলের অস্তিত্ব আছে, যেটা আমাদেরকে কি করে, সেভ করে। মানে এই যে রাস্তায় বাঁক নেওয়ার সময় এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে না, ওই পাশে ছিটকে পড়ার চান্স থাকে, তো ওইটা আমাদেরকে সেভ করে কে, এখানে কেন্দ্রমুখী বলটা আমাদেরকে সেভ করে। তো এই কেন্দ্রমুখী বলটা কি আপনা আপনি চলে আসে? আনসার হচ্ছে না। এটা হচ্ছে আমাদেরকে প্রডিউস করতে হয়। এটা হচ্ছে আমাদেরকে কি করতে হয়, প্রডিউস করতে হয়। এই যে দেখো তোমরা কারগুলো, এই যে তোমরা মোটর বাইক রেস দেখছো না, তো মোটর বাইক রেসগুলোতে যখন বাইকার যখন বাঁক নেয় তখন এরকম হয়ে যায় না? ও কি ইচ্ছা করে হয় না? ও কিন্তু ওই যে ওর ওদিকে প্রচন্ড গতি জড়তা আছে, কিন্তু ও যদি সোজা যায় ও ছিটকে পড়বে ওদিকে। তো ওই গতি জড়তাকে রিডিউস করার জন্য আমার কি লাগবে, কেন্দ্রমুখী বল লাগবে। তো কেন্দ্রমুখী বল প্রডিউস করার জন্য হচ্ছে সেই বেঁকে যায়। বুঝছি কিনা? যত জোরে গাড়ি চালাবে, বাঁক নেবে, তত বাঁকতে হবে তাকে, নাহলে গতি জড়তা তাকে কোন দিকে ছিটকে দিবে, ওইদিকে ছিটকে দিবে। তো আসলে সে এদিকে বাঁকটা নিয়ে এই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। বুঝছি কিনা? তো বড় বড় যে ট্রাকগুলো আছে, ধরো বাইক তো এরকম বাঁকিয়ে যেতে পারবে, কিন্তু ট্রাক কি করবে, ট্রাক কি এরকম বেঁকে যেতে পারবে? তারপরে আরো বড় গাড়িগুলো ওকে বেঁকে যেতে পারবে। তো ওদের জন্য কি, ওদের জন্য সলিউশন কি? ওদের জন্য সলিউশন হচ্ছে রাস্তাটা একটু বাঁকাই দেওয়া হয়। তোমরা একটু খেয়াল করিও, যে রাস্তাগুলোতে বাঁক নিচ্ছে, যেদিকে বাঁক নিচ্ছে ওইদিকে রাস্তাটা এরকম উঁচু, মানে এখানে নিচু থাকবে আর এদিকে কি থাকবে, উঁচু থাকবে। এটা তোমরা ফ্লাইওভারের নিচেও দেখো, ফ্লাইওভারের নিচে যেখানে বাঁক নিচ্ছে ওইখানের বাঁকগুলো খেয়াল করবে, এরকম এরকম, মানে এরকম আস্তে আস্তে কি হচ্ছে, মানে উপরে যে ব্লকগুলো দিছে ওই ব্লকগুলো এরকম। এটা কোথায় দেখবা, ফ্লাইওভারের নিচে যেখানে বাঁক নিচ্ছে ওখানে দেখবা যে ব্লকগুলো কিরকম আছে, এই ছোট থেকে বড়। প্রত্যেকটা বাঁকের নিচে দেখবা ব্লকগুলো কিরকম আছে, ছোট থেকে বড়। এই ব্লকগুলো যদি না দেয়, মানে রাস্তাটা যদি এরকম বাঁক নেওয়া অংশে যদি এরকম রাস্তাটা বাঁক না দেয়, ঠিক আছে, এই কোণটাকে বলা হয় ব্যাংকিং কোণ, যেটা আমরা হচ্ছে ইয়েতে পড়বো, নিউটনের বলবিদ্যাতে পড়বো। এই ব্যাংকিং কোণটা যদি না দেয়, মানে রাস্তাটা যদি একটু উঁচু করে না দেয়, তাহলে ওই ট্রাকগুলো কি করবে, অ্যাক্সিডেন্ট করবে গতি জড়তার কারণে। বুঝছি কিনা? কারণ বাইকগুলো তো এরকম বেঁকে যেতে পারবে, সাইকেল তো বেঁকে যেতে পারবে, কিন্তু ট্রাক
ট্রাক কি করবে? ট্রাক কি বাঁকতে পারবে? ট্রাক তো পারবে না। ওই যে ট্রাককে বাঁকানোর জন্য রাস্তাটাই কি করা হয়? একটু বাঁকায় দেওয়া হয়, বুঝছে কিনা? রাস্তাটাই কি রাখা হয়? একটু উঁচু রাখা হয়। এখানে নিচু থাকবে আর যে অংশে বাঁকবে ওটা কি থাকে? উঁচু থাকে, যাতে ট্রাকগুলো কি যোগান দিতে পারে, ক্যালভেনুকি বলে যোগান দিতে পারে, বুঝছে কিনা? আচ্ছা, তাহলে আমরা আজকে এতটুকুই রাখি।